প্রিয় ভাই বোনেরা, বাংলা ভাষায় একেবারে গোড়া থেকে যদি অঙ্ক শিখতে হয় তাহলে এই আমাদের বেসিক লেভেল ম্যাথ বা জিরো লেভেল ম্যাথের যে ক্লাস আছে, এই ক্লাসটি অনবদ্য ক্লাস। এই ক্লাসের সিরিজ আমরা পরপর আপলোড করছি। আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে ক্লাস 4। যারা 3টে ক্লাস দেখোনি তারা আগে দেখে নাও, ওইগুলো একেবারে গোড়া থেকে শেখানো আছে এখানে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন ভাগ। প্রথমে আমরা শিখব পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। একেবারে গোড়া থেকে ফুল কনসেপ্ট। আমার আগের ক্লাসগুলোতে ভগ্নাংশ সম্বন্ধে যে পুরো কনসেপ্ট বা পুরো ধারণা সেটা দেওয়া আছে। দশমিক সম্বন্ধে অর্থাৎ ডেসিমাল ফ্র্যাকশন সম্বন্ধে একটা ক্লাস, সম্ভবত ক্লাস 3 যেটা, পার্ট 3 যেটা বেসিক লেভেলের, তাতে দেওয়া আছে। এখন বলবে সাধারণ পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ তো আমরা জানি দাদা, জানার মধ্যেও পার্থক্য আছে। এই ক্লাসটাই হচ্ছে বেসিক লেভেল ছেলেদের জন্য, ঠিক আছে? তো সুতরাং পার্থক্য আছে কোথায়? একটা উদাহরণ দিই। তোমাকে বলল 91 বা 92, 92কে 3 দিয়ে ভাগ করো। এটা তো সাধারণ পূর্ণ সংখ্যার ভাগ। কি করে করবে? আটকে যাবে। অনেক ক্ষেত্রে অনেক ছেলে দেখেছি আটকে গেছে। কোথায় আটকে গেছে? মোটামুটি একটা গোজামেলা টাইপের করে দেয়। দেখো কি করব, 3 3 9, 2 নামলো, আর ভাগ হচ্ছে না, এখানে আটকে যায়। তো তখন দেখলো যে না, 3-এর সঙ্গে তো 3 গুণ করে 99 আসছে না, তখন মোটামুটি একটা শূন্য বসিয়ে দিল, 3 3 90 আর 2 রয়ে গেল। এটা কিন্তু কনসেপ্ট নয়, এটা কনসেপ্ট নয়। এই কনসেপ্টও শেখাবো আজকের ক্লাসে। তারপরে তো দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, বিভিন্ন পদ্ধতি আছে, কত সহজে করতে পারি। তবে কিন্তু প্রথমে আগে ভিত ক্লিয়ার করব, ঠিক আছে? সঙ্গে থাকো। এখানে আছে পূর্ণ সংখ্যার যোগ, পূর্ণ সংখ্যার বিয়োগ, তারপরে করব পূর্ণ সংখ্যার গুণ, পূর্ণ সংখ্যার ভাগ। প্রথমে আগে যোগ দিয়ে শুরু করি। এখন পূর্ণ সংখ্যা যেইগুলো, সংখ্যা সম্বন্ধে ধারণা ক্লাস 1-এ দেওয়া আছে, একটু ভালো করে দেখে নেবে। তাতে স্থানীয় মান, প্রকৃত মান সমস্ত কিছু দেওয়া আছে ক্লাসটাতে। তো প্রথমে আগে এক অঙ্কের সংখ্যা দিয়ে শুরু করি। ধরো 5-এর সঙ্গে 9 যোগ করব, কিংবা 3-এর সঙ্গে 1 যোগ করব। এগুলো একক সংখ্যা, একক স্থানীয় সংখ্যা। 5 একটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা। তো 5-এর সঙ্গে 9 যোগ করব, প্লেন গুনবো। 9-এর পর 10, 11, 12, 13, 14, 5 ঘর গুনলাম, 14 হয়ে গেল। 3-এর সঙ্গে 1 যোগ করব, 3-এর সঙ্গে 1 যোগ করলে 3-এর পর 1 ঘর যাব, 4। আমি 1-এর সঙ্গে 3 গুনতে পারতাম, 1-এর পর 2, 3, 4, এটা করলে সময় লাগবে। এই যে দুই অঙ্কের সংখ্যা দুটো আছে, নিয়েছি 11 এবং 92, তার যোগ করব। প্রথমে আগে এককের ঘর থেকে যোগ শুরু হবে। 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়, 9-এর সঙ্গে 1 যোগ করলে 10 হয়, অর্থাৎ যোগফল হয়ে গেল 103। 39-এর সঙ্গে 37 যোগ করব, 7-এর সঙ্গে 9 যোগ করব, অর্থাৎ 9 + 7 কত হবে? 9 + 7, 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 16 হলো। 9-এর সঙ্গে 7 যোগ করলে আমি পেলাম 16। এখানে একক স্থানীয় সংখ্যাটি বসাবো 6। বাকি কত রয়ে গেল? 1 রয়ে গেল, তাই তো? 1 রয়ে গেল। আচ্ছা, ওই একটা রাখবো, এই একটা থাকবে। 3-এর সঙ্গে 3 যোগ করব, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, ওর সঙ্গে এই একটা যোগ করব, কত হলো? 7। বোঝা গেল? একইভাবে করব। এখানে একটা 3 অঙ্কের আছে, একক, দশক, শতক, মানে একক স্থানীয় সংখ্যাগুলো আগে যোগ করব। 9-এর সঙ্গে 3 যোগ করলে কত হলো? 12। 12-র কত বসাবো? 2। হাতে কত রইল? 1। ওই একটা কখন যোগ করব? এর সঙ্গে যোগ করব। 9-এর সঙ্গে 2 যোগ করব, 9-এর পর 10, 11, তার সঙ্গে এই একটা যোগ করলাম, 12। আবার হলো 12 হলো। এক্ষেত্রেও আবার একক স্থানীয় অঙ্কটা বসাবো, 2। কত রয়ে গেল হাতে? 1 রয়ে গেল। এই একটা আবার এই শতকের স্থানে যোগ করব। 6-এর সঙ্গে 3 যোগ করব, 9, তার সঙ্গে 1 যোগ করব, যে একটা রয়ে গেল সেটা 10 হলো। পরেরটা তোমরা করতে পারবে। 5-এর সঙ্গে 3 যোগ করে 8, এখানে কোনো হাতে কোনো সংখ্যা থাকছে না, একক অঙ্কের সংখ্যা বসে যাচ্ছে। 6-এর সঙ্গে 9 যোগ করলে 9 6 15 আর 5, 5 বসালাম, হাতে 1 রইল। 9 8 17-এর সঙ্গে 1 যোগ করে দিলাম, কত হলো? 18। এই হলো যোগ। নিচে একটি যোগ দেওয়া আছে, এই যোগটা করতে বলেছে। এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4। কি করব আমরা যখন এরকম
একের বেশি স্থানীয় মানযুক্ত অর্থাৎ একক অঙ্কের সংখ্যা দিয়ে দিল একটা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের, 4 অঙ্কের, যাই সংখ্যা দুক, আমরা সংখ্যাগুলোকে প্রথমে স্থানীয় মান যার যত যেইটা স্থানীয় মান সেই অনুযায়ী পরপর সাজিয়ে নেব। আমি প্রথমে যে কোনো একটা নিতে পারি, প্রথমে বড় সংখ্যাটা নিচ্ছি। কিভাবে সাজাবো দেখো, 2094, এটা একক, দশক, শতক, হাজার। তারপরে লিখবো 3, 3 একটা অঙ্কের সংখ্যা অর্থাৎ একক স্থানীয় সংখ্যা, এখানে লিখবো। যদি অসুবিধা হয় তাহলে বাকি বাঁ দিকে শূন্য বসিয়ে দেবে। আগের ক্লাসে বলেছি, আগের ক্লাসগুলো বললাম, বারবার ফলো করতে বলছি। তার এইটাই কারণ যে পূর্ণ সংখ্যার বাঁ দিকে যদি শূন্য বসাই তার কোনো দাম নেই। 0003-র যা ভ্যালু, 3-রও তাই ভ্যালু। এরপরে 76 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, 6 হচ্ছে একক, 7 হচ্ছে দশক, এরকম বসাবো। 508, আচ্ছা এইগুলোর আগে শূন্যগুলো বসিয়ে দাও। 508, 8 হচ্ছে একক, 0 হচ্ছে দশক, 5 হচ্ছে শতক স্থানীয় সংখ্যা। হাজার স্থানীয় সংখ্যায় কিছু নেই, শূন্য বসিয়ে দাও, আমি আগেই বলে দিয়েছি। এবার যোগ করে দাও, এবার যোগ করো। 8 6 14, 14 3 17, 17 4 কত হলো 21, 21-এর কত বসাবো বলেছি 1 বসাবো, 2টা রেখে দেবো পরের জন্য। আচ্ছা 7 9 16, 16-র সঙ্গে 2 যোগ করব, কত হলো 18, 18-র আবার এই 8টা বসাবো, কত রয়ে গেল হাতে 1 রয়ে গেল। একটাকে যোগ করে দাও, এখানে আর কিছু নেই, 5-এর সঙ্গে 5 1 6, হাতে আর কিছুই নেই, 2-কে 2 বসিয়ে দাও কারণ বাকিগুলো 0 আছে। এই হলো সিম্পল যোগ। এরকম তোমরা নিজেরা অনেক মানে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বা বিভিন্ন কিছু নিজেরা মন থেকে বানিয়ে যোগগুলো প্র্যাকটিস করে নাও। আচ্ছা বিয়োগও জানো, তাও একটু রিভিশন হয়ে যাক এখানে, যদি কোনো জায়গায় কনসেপ্ট কারো ঘাটতি রয়ে যায় তো সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 9 থেকে 7 বিয়োগ করবে। এখানে আগে চিহ্ন দেখো, কোন চিহ্নে কে আছে। 9 হচ্ছে প্লাস, কোনো কিছু চিহ্ন নেই মানে প্লাস, অর্থাৎ এইভাবে তোমরা এক্সাম্পল নিতে পারো যে আমার পকেটে 9 টাকা আছে, মানে তোমাদের পকেটে 9 টাকা আছে, সেখান থেকে তোমরা গিয়ে 7 টাকার মাইনাস করে মানে খরচা করে দেবে, তাহলে আর কত থাকবে। এখানেও একইভাবে 8 টাকা তুমি বাজারে নিয়ে গেছো, 5 টাকার একটি চকলেট কিনবে, তাহলে তোমার কাছে আর কত থাকবে, কমে যাবে, 8 টাকা থেকে কমে যাবে। বিয়োগ মানে কমানো, হ্রাস করা। তাহলে 7 থেকে কত ঘর গেলে 9 হয়, 2 ঘর গেলে। 7 করলে 9, 7-এর পর 8, 9, 2 ঘর গেলেই 9 হয়ে গেল। 8 থেকে 5 বিয়োগ করব, 5-এর পর 6 7 8, 5 টাকা খরচা হয়ে গেলে আর পড়ে থাকবে 3 টাকা। 6 টাকা থেকে 4 টাকা খরচা হয়ে গেলে 4 করতে 6 কত, 4-এর পর 5 6 2। এবারে 2 অঙ্কের বিয়োগ একটু দেখি। এখানে দেখো কি আছে, বিয়োগের ক্ষেত্রে সবসময় কি হয়, ওপরেরটাকে বড় হতে হবে, যদি না বড় থাকে তাহলে তোমাকে যে কোনোভাবে বড় করতে হবে। আচ্ছা 5 করতে 9, 5-এর পর 6 7 8 9, 4 ঘর হলো। 2 থেকে 3, 2-এর পর 1 ঘর 3, এইটা হয়ে গেল। পরেরটা দেখো, 21 থেকে আমি 9 বিয়োগ করছি, একটা 2 অঙ্কের একটা 1 অঙ্কের সংখ্যা আছে। কি করব, প্রথমে 9 তোমার হচ্ছে বড় আর 1 ছোট, তো এক্ষেত্রে তো হচ্ছে না, 9 থেকে 1 কি করে যাব, যাওয়া যাচ্ছে না। তখন এইটা যদি ছোট হয়ে যায় তখন 2 অঙ্কের সংখ্যা ধরতে হবে এটা, ঠিক আছে, মানে 10 যোগ করতে হবে সবসময়। 9 করতে কত হলো, তাহলে কত হবে, 10 যোগ করলে এই সংখ্যাটাকে, এটা ইমাজিনারি করো, +10 করো। যদি ছোট হয়ে যায় উপরের থেকে নিচেরটা, 10 যোগ করে দেবো সংখ্যাটার সঙ্গে। কত 10 যোগ করলে কত হবে, তাহলে কত হলো সংখ্যাটা, তাহলে 11 হয়ে গেল। তার মানে তুমি ইমাজিনারি এইটাকে 11 ধরে নাও। 9 করতে 11 কত, 9-এর পর থেকে ক ঘর, 11, 2 ঘর, 10 11 2 হয়েছে। এই যে তুমি 11 ধরেছো অর্থাৎ 10 যোগ করেছো 1-এর সঙ্গে, 10 মানে দশক যোগ করেছো, তাই তো, ওই জন্য 1 সবসময় হাতে থাকবে। 9 থেকে 11 2 ঘর, এই যে 11 ধরেছো, এখানে তো 1টা বিয়োগ করে দিয়েছে, আর 1 থাকবে না, 11 মানে কত, এইটা থাকবে, ঠিক আছে, এইটা তোমার হাতে রয়ে গেল। এবারে এইটাকে 2 থেকে বিয়োগ করতে হবে। 1 থেকে 2 বিয়োগ করলে কত হলো, মানে 2 থেকে যদি আমি এই 1টা বিয়োগ করি তাহলে আমার হাতে 1 থাকবে। বোঝা গেল? যদি না বোঝা যায় পরেরটা আবার দেখো, এখানেও একই হয়ে গেছে। 77 থেকে 39 বিয়োগ করব, একক স্থানীয় সংখ্যা কত আছে, এখানে উপরেরটা রয়ে গেছে ছোট, নিচেরটা বড় হয়ে গেছে, তাহলে কত ধরবো এটাকে, আমি বলেছি সবসময় 7-এর সঙ্গে কি যোগ করব, 10 যোগ করব, তাহলে কত ধরবো এটাকে, 17 ধরে নেব, 17। 9 থেকে
তার মানে 17 থেকে আমি 9 বিয়োগ করব, এটা ইমাজিনারি। 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9-এর পর দাও 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8 ঘর হচ্ছে, 8 রয়ে গেল। আশা করি বোঝা যাচ্ছে। 8, ওই যে 10 ধরেছিলাম অর্থাৎ দশক 1 যে রয়ে গেল, সেই একটা আমার হাতে থাকলো, হলো। কারণ এটা আমি 17 ধরেছি, 17 7 বিয়োগ করেছি, মানে আমার তো 1 হাতে আছেই। ওই একটা 3-এর সঙ্গে যোগ হবে, তাহলে 3 এ 1 4, বোঝা গেল। এইটা তখন 3 নেই, এটা তখন 4 হয়ে গেল। তাহলে 4 থেকে 7, মানে 7 থেকে 4 বিয়োগ করে দাও, 3 হয়ে গেল, বোঝা গেল। এইভাবে আমরা সহজে করতে পারবো। আরও উদাহরণ নিতে পারো এরকম, ধরো 36 বিযুক্ত 19, এইটা নিজেরা করে দেখো, তাহলে বুঝতে পেরে যাবে, টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার 3 অঙ্কের সংখ্যাগুলো আমরা দেখব। 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সিম্পল একই নিয়মে বিয়োগ হবে। 9 আর 9 আছে, তাহলে 9 থেকে 9 যেতে গেলে ক ঘর যেতে হবে? কোনো ঘরেই যেতে হবে না, 0 হয়ে গেল, 0 0, 9 9 বিয়োগ করলে 0 হয়ে গেল। আর রয়ে গেল কত? এখানে আবার দেখো, এবারে মানে এর কাজ শেষ হয়ে গেছে, এবারে বাকিটা করব। 2 থেকে 6 তো বিয়োগ হবে না, তাহলে 2কে কত ধরবো? 12 ধরবো। তাহলে 6 থেকে 12 যেতে গেলে কত? 6 ঘর যেতে হচ্ছে আমাকে, 6। হাতে কত থাকলো? ওই যে 12 ধরেছি, 2টাকে বিয়োগ করেছি, তার মানে 1 আছে, ওই একটার সঙ্গে 1 যোগ করব, 2 হয়ে যাবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 1। এইভাবে করব। এখানে উপরেরটা বড়, নিচেরটা ছোট, কোনো সমস্যা নেই। 2 থেকে 9 যাব, 7 ঘর, 7 বসিয়ে দেবো। এখানে 0 আছে, 0 থেকে 9, যদি 9 থেকে 0 বিয়োগ করি কত হবে? মানে 9 থেকে কোনো কিছুই বিয়োগ হচ্ছে না, অলরেডি 9টা বসে গেল। আর এখানে 8 থেকে, মানে 9 থেকে 8 বিয়োগ করব, 8-এর পর 1 ঘর 9, 1। এই গেল বিয়োগের ব্যাপার। এরকম তোমরা হাজারো এক্সাম্পল নিজেরা মানে তৈরি করতে পারো, তৈরি করে এই জিনিসটাকে আরও ভালো করে ক্লিয়ার করে নিতে পারো। তোমরা হয়তো বলবে যে দাদা এরকম 10-12 মিনিট আমাদের ফালতু সময় খেয়ে নিলে, কারণ এইগুলো আমরা জানি। আরে ভাই, যদি তোমাকে 10তলা বাড়িতে উঠতে হয় না, মানে 10তলা যদি ছাদে উঠতে হয়, তুমি যদি মাটি থেকে ওঠার চেষ্টা করো, তাহলে অবশ্যই একটার পর একটা সিঁড়ি ভেঙে উঠতে হবে। তোমাকে প্রথম সিঁড়িটা পা দিতেই হবে, ঠিক আছে? লাফিয়ে যাওয়া যায় না। দেখো, পূর্ণ সংখ্যার গুণ, গুণ কাকে বলে? গুণ হচ্ছে লাফিয়ে লাফিয়ে যোগ করাকে গুণ বলে। এবার এখানে বিভিন্ন অঙ্কের গুণগুলো দেওয়া আছে। 1 অঙ্কের গুণ, 2 অঙ্কের সঙ্গে 1 অঙ্কের গুণ, 1 অঙ্কের সংখ্যার আর কি, 2 অঙ্কের সঙ্গে 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সঙ্গে 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সঙ্গে 4 অঙ্কের সংখ্যা, এরকম দেওয়া আছে। যে কোনো নিয়ম একই। গুণ করতে গেলে আগে কিন্তু নামটা মুখস্থ করো। বলবে যে স্যার এই বয়সে এসে নামটা মুখস্থ করবো, করতে হবে ভাই, চাকরি পেতে গেলে করতে হবে, কিছু করার নেই, স্কিপ করার কোনো জায়গা নেই, ঠিক আছে? শর্টকাট বলে কিছু হয় না। আচ্ছা, 9-এর সঙ্গে 6, এটা প্লেন নামতা, 9 6 54 বসিয়ে দাও, এখানে কোনো সমস্যা নেই। 7 9 নামতা জানলে 63 হয়ে গেল। এবার এইগুলো করব, যখন গুণ করব তখন কি করব? একক স্থানীয় সংখ্যা থেকে নিচের একক স্থানীয় সংখ্যাটার সঙ্গে আগে ওপরের একক স্থানীয় সংখ্যা গুণ করব, তারপরে দশক স্থানীয় সংখ্যার গুণ করব। জিনিসটা দেখো, 8 6 কত? 8-এর সঙ্গে 6 গুণ করলে 48 হয়। একই রকম আমরা 8 বসিয়ে দেবো একক স্থানীয় সংখ্যাটা। হাতে কত রইল? 4 রয়ে গেল, 4। এবার কি বলেছি? দশকটার সঙ্গে গুণ করবো এটাকে। 8 9 72, 72 আর 4 যোগ করলে কত হলো? 76। 19-এর সঙ্গে 6, আমি যদি নামটা জানি তাহলে এমনিই করে দিতে পারবো, ঠিক আছে? আমি ধরছি নামটা আমার এখন মনে নেই, কি করে করবো? একইভাবে করব। 6 9 54 হয়, 54 4 বসাবো, হাতে রইল 5, ওইটা পরে যোগ করব। 6 1 6, 5 11, 6 19 114 হয়। এইভাবে এটাও করো। কি করব? প্রথমে 25-এর সঙ্গে 3টাকে গুণ করব, তারপর 1-এর সঙ্গে 25 গুণ করব। কিভাবে গুণ করব? আমি কি বলেছি যে এককটাকে আগে গুণ করব। 3 5 কত হয়? 15। কি বলেছি? 15-এর একক স্থানীয় সংখ্যাটা বসাবো, 5, হাতে রইল কত? 1। 3-এর সঙ্গে 2 গুণ করব, 3 2 6, এই একটা যোগ করে দেবো, 7 75। এবার এখানে একটা গুণিত চিহ্ন দাও একক স্থানীয় মানে সংখ্যায়, যেহেতু আমি এককের গুণ করে ফেলেছি, এবারে দশকের গুণ করব, মানে দশক স্থানীয় সংখ্যা, অর্থাৎ 1 এখানে দশক স্থানীয় সংখ্যা, এর গুণ করব। করে ফেলো। 1 5 5, 1 2 2,
আমি এমনি 25 বসাতে পারি, 25 সঙ্গে 1 গুণ করলে 25 হয়, কিন্তু যেহেতু বেসিক লেভেল থেকে আমি মানে বলার চেষ্টা করছি তাই করলাম। তো 5 এবারে যোগ করে দিতে হবে। 5 7-এর সঙ্গে 5 যোগ করলে 7 5 12 2, হাতে রইল 1, 2 1 3। এইটা তোমরা নিজেরা করো একইভাবে। 3 অঙ্কের সংখ্যা সেম, 3-এর সঙ্গে তাহলে আমি কি বলেছি, এককটাকে আগে এইগুলো দিয়ে গুণ করব। 3টাকে ফার্স্টে গুণ করব 7-এর সঙ্গে। 3 7 কত? 3 7 21-এর 1, 21 থেকে 21-এর 1 বসালো, হাতে 2 রইল। 3-এর সঙ্গে 9 গুণ করব, 3 9 27, সঙ্গে 2 যোগ করব 29, 29-এর 9, আবার হাতে 2 রয়ে গেল। 3 ছক 18, 18-এর সঙ্গে 2 যোগ করলে 20। এবারে বলেছে কি এককের গুণ হয়ে গেল, এখানে একটা এককের স্থানীয় সংখ্যায় ক্রস দিয়ে দাও। এবার আমি এখান থেকে বসাতে শুরু করব। 8-এর সঙ্গে আবার সেম ভাবে 7 8 56, 6 হাতে রইল 5, 8 9 72, সেই যে 5 রয়ে গেল যোগ করে হলো 77, 77-এর 7 বসাবো, আবার রয়ে গেল 7, 8 6 48, তার সঙ্গে 7 55। দশক স্থানীয় সংখ্যার গুণ হয়ে গেল। এবারে শতক স্থানীয় সংখ্যার, ওই জন্য দশক স্থানীয় সংখ্যা একটা ক্রস দিয়ে দাও। 2-এর সঙ্গে আবার 7, 7 2 14, 14 4 বসাবো, হাতে রইল 1, 2 9 18, 18 1 19-এর 9, হাতে রইল 1, আবার 2 6 12, তার সঙ্গে 1 যোগ করলে 13। এবারে যোগ করে দাও, এখানে 1 আর কিছু নেই, এখানে 9 6 15-এর 5, হাতে 1 রয়ে গেল, 4 1 5, 5 7 12 2, হাতে রইল 1, 9 1 10, 10 5 15, 15 2 17, 17 7 বসালাম, হাতে রইল 1, 3 1 4, 4 5 9, আর এখানে 1। এই হলো বেসিক্যালি গুণের ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, একদম সিম্পল জিনিস। বাকি তোমরা এইটা এবং এই দুটো নিজেরা মানে করে ফেলো, তাহলে জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এবারে এলো পূর্ণ সংখ্যার ভাগ। এই যে যেখানে এই চিহ্নগুলো আছে, এটা দেওয়ার একটাই কারণ, ভাগ তো আমরা সাধারণত করতে জানি, একটা স্পেশাল টাইপের ভাগ আছে যেটা আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম, ওই কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা যে সরল করো, যখন সরল করে না তখন কনসেপ্টেই ঘাটতি থাকে। কোন জায়গায় দেখো, তোমাকে একটা বললো, প্রথমে আমি এই ভাগটা করছি 29 ভাজিত 4। আচ্ছা, এখানে আমরা যে ভাগ করি সাধারণ নিয়মে আমরা এইভাবে ভাগ করি, একটা ঘর করি এরকম, এখানে যেটা থাকে তাকে বলি আমরা ভাজ্য, অর্থাৎ যাকে আমি ভাগ করব। এখানে 29 ভাজিত 4 যে আছে, এখানে ভাজ্য কোনটা, যেটা প্রথমে থাকে সবসময় কিন্তু সেটা ভাজ্য হয়, এই কনসেপ্ট রাখতে হবে। 29 যাকে ভাগ করব তাকে ভাজ্য বলি, যেটাকে দিয়ে ভাগ করব অর্থাৎ যেই সংখ্যা দিয়ে ভাজ্যকে ভাগ করব, এখানে 29কে ভাগ করব, তাকে আমরা বলি ভাজক। এখানে ভাজক হচ্ছে 4, এটা কি বলি আমরা, ভাজক। হলো, এবার ভাগ করে দেখি, এখানেও নামটা জানতে হবে। এই ভাজ্যকে মানে ভাজ্যকে ভাগ করতে হবে, ভাগ না করা অবস্থায় রাখা যাবে না। তাহলে 4-এর সঙ্গে যদি 7 আমি গুণ করি, 4 7 28 হলো। টোটাল 29 সংখ্যাটাকেই দেখো আমি ভাগ করছি, 4 7 28, এটাকে বিয়োগ করতে হবে। কত হলো, 8 থেকে 9, 8 9 1 রয়ে গেল 1। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পর যেই ফলটা পেলাম তাকে বলে ভাগফল। এখানে 7 হচ্ছে ভাগফল। আচ্ছা, ভাগ করার পরে অবশিষ্ট যেটা রয়ে গেল তাকে আমরা বলি ভাগশেষ। ভাগশেষ হলো, ক্লিয়ার? এবারে এখানে 8কে 8 ভাজিত 15 আছে, এক্ষেত্রে কোনটা ভাজ্য কোনটা ভাজক এখানে সমস্যা হয়ে যাবে। আমরা সাধারণত কি করে ফেলবো, 15টাকে এখানে আমরা ভাজ্য বানিয়ে দেবো, 8টাকে ভাজক করে ফেলবো। এটা টোটালি ভুল। সরল করার সময় এরকম কনসেপ্ট থেকে বেসিক লেভেলের কোশ্চেন ভুল করে দেয়। এক্ষেত্রে কি হবে, 8কে ভাগ করতে হবে 15 দিয়ে। এই ভাগ পরে আসছি দশমিকের ভাগে, কিন্তু আমি জাস্ট সাজানাটা বললাম, বাকিগুলো করে ফেলো। এইটা যদি আমি নিই 472 ভাজিত 9, এখানে করছি 472 ভাজিত 9। তাহলে আমি এখানে যখন দেখছি যে একটা সংখ্যাকে শুধুমাত্র 4কে আমি ভাগ করব, এখানে 4 যদি ভাজ্য নিই, ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে,
যাচ্ছে না, আমি দুটো সংখ্যা নেব। 47কে ভাগ করব 9 দিয়ে, 9 5 45, কত রয়ে গেল বিয়োগ করলে 2 রয়ে যাবে, হয়ে গেল। একটা করে সংখ্যা আমি নামাতে পারবো, ভাগের নিয়ম অনুসারে 2 নামালাম, এটা সরাসরি নামালাম, ঠিক আছে 2। এবার ভাগ করো, 9 2 18, বিয়োগ করো 8 করতে 12, 4, হাতে রইল 1, 1 1 2, 2 2 0, বিয়োগের নিয়ম আমি আগেই বলেছি। তাহলে এইটা হলো ভাগ। পরেরটা তোমরা করে ফেলো, 905কে 105 দিয়ে ভাগ করে দেখো, নিজেরা করো, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। 905 ভাজিত 105। আচ্ছা, এটা করেই দিই। এটা হচ্ছে একটা মানে ভাজ্য যেটা আছে 3 অঙ্কের সংখ্যা, ভাজকটাও 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। আমি 3টা করে ধরে নিয়ে করব। 105কে করো, 105 যদি আমি 5 করি, তাহলে 105কে যদি 5 দিয়ে গুণ করি 525 হবে। 9 দিয়ে গুণ করলে কত হবে? যদি আমি 9 দিয়ে করি, 109 900, 5 9 45, 945, বেশি হয়ে যাচ্ছে, বেশি হওয়া চলবে না, এর থেকে কম হতে হবে। তাহলে আমি 105কে 8 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 8 5 40, 0, হাতে রইল 4, 8 10 80, 4 84, 840, 905 থেকে কম, এটা এক্সিড করা যাবে না। বিয়োগ করো সিম্পলি, 5 4 করলে, আমি কি বলেছি, ওটা সবসময় ছোট হওয়া চলবে না, 0 আছে মানে এটাকে আমি 10 ধরবো, 10 যোগ করবো, 0-র সঙ্গে 10 যোগ করলে কত হয়? 10ই হয়। তা 4 করলে 10, 6, হাতে কত থাকবে? আমি 10-এর 0টাকে এখানে বিয়োগ করেছি, হাতে 1 রইল, ঠিক আছে। 8 1 9, ওই একটা যোগ হবে 8-এর সঙ্গে, 9 নিয়ে মিলে গেল 0। তার মানে এখানে 65 হচ্ছে ভাগশেষ। বোঝা গেল? এটা তোমরা নিজেরা করে ফেলো। এবারে আমরা দেখব স্পেশাল ভাগ। এই যে আমরা স্পেশাল ভাগ বা কঠিন ভাগ যাই বলি, ভাগ কখনো কঠিন হতে পারে না, কোনো অঙ্কই কঠিন হতে পারে না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। কি রকম? একটা উদাহরণ দিলাম, আগের উদাহরণটা দিয়েছিলাম, 91কে 3 দিয়ে ভাগ করো, 3 দ্বারা ভাগ করো, ভাগ করে দেখো। আমি এখানে একটা করে সংখ্যা, যেহেতু এই সংখ্যাটা ভাজ্যের, এই 9টা ভাজকের থেকে বড়, তাহলে আমি একটা সংখ্যা নিয়েই করতে পারবো। 3 3 9 হয়ে গেল, হয়ে গেল। এবার কত থাকলো, কত নামলো? 1। এটা কি ভাগশেষ? ভাগশেষ নয়। কারণটা কি? ভাজ্য থেকে যদি কোনো সংখ্যা সরাসরি নেমে আসে, সেই সংখ্যাটা কখনো ভাগশেষ হতে পারে না। অর্থাৎ ভাজ্যের কোনো একটা অঙ্ককে, যে কোনো অঙ্ক, তাকে ভাগ করতেই হবে, মানে ভাগ প্রসেসের মধ্য দিয়ে তাকে নিয়ে যেতেই হবে। অর্থাৎ ভাজ্যের কোনো একটা অঙ্ককে ভাজক দিয়ে ভাগ করতেই হবে, যদি না করি সেটা কিন্তু ভাগশেষ নয়। তা ভাজক দিয়ে তো ভাগ করব, এখানে কিভাবে ভাগ করব? কারণ এক তো ছোট ভাজকের থেকে, এখানে ভাজকের থেকে তো ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে, কি করে করব? আর তো আমার অন্য কোনো সংখ্যা নেই যে আমি নামাতে পারবো, ঠিক আছে, কিন্তু ভাগ করতেই হবে। কি করব? 3কে যে আমি 1 দিয়ে গুণ করি, তাহলে এটা বেশি বড় হয়ে যাবে, করা যাবে না, কিন্তু ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? ওই জন্য অন্তত 0 দিয়ে গুণ করি 3কে, 0 দিয়ে গুণ করে হলেও এই সংখ্যাটাকে ভাগ করতেই হবে। কীরকম? এই যে ভাজক 3 পেলাম, এই ভাজক 3কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 3 0 0। দেখো, এইটা কিন্তু আর, মানে এটা ভাগ করলাম আমরা, এইটা অবিভাজ্য রইল না। এবার বিয়োগ করে দাও 1, এইটা হচ্ছে ভাগশেষ। বোঝা গেল? বোঝাতে পারলাম কি? এইটা কিন্তু ভাগশেষ নয়, এই 1 কিন্তু ভাগশেষ নয়, এই 1 হচ্ছে ভাগশেষ। পরের উদাহরণটা দিচ্ছি, আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 104কে 5 দিয়ে ভাগ করি, 5। কি করে করব? একইভাবে দেখো, এখানে ভাজক যেইটা, এই যে ভাজক 5টা, একে ভাজ্যটাকে ভাগ করবো আমি। যদি একটা সংখ্যা নিই, দেখো ভাজকের থেকে এটা ছোট হবে না, দুটো সংখ্যা নিচ্ছি, হলো 10কে ভাগ করব, হ্যাঁ, একসঙ্গে, তাহলে 5 2 10 হয়ে গেল। একইভাবে কি বলেছি, কত নামবে? এই 4 এখানে নামলো, 4 কিন্তু কি বললাম? ভাগশেষ নয়, কারণ 4টাকে আমি ভাগই করিনি, শুধু বসিয়ে দিয়েছি। আবারও বলছি যে ভাজ্য থেকে যদি সরাসরি কোনো সংখ্যা নিচে নেমে আসে, সেইটা কখনো ভাগশেষ হতে পারে না।
তাকে যে কোনো উপায়ে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট তোমাকে ভাগ করতে হবে। তো তাহলে কি করব, 5-এর সঙ্গে যদি 1 দিই, 5 এ 1 5, এর থেকে বড় হয়ে যাবে, এর থেকে বড় হওয়াও চলবে না। সেই জন্য কি করব, 0 দিয়ে করব, গুণ করব। 5 শূন্যই কত হলো, 0। এবার যে বিয়োগ করলাম, 4 থেকে 0 বিয়োগ করলে 4, এইটা হবে ভাগশেষ। বোঝা গেল? আশা করি কনসেপ্ট ক্লিয়ার এই সম্পর্কিত। 401কে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে যদি আমি সিঙ্গেল দেখো, আমি এখানে 40 নেব না, কারণ 4 আর 4 এখানে আছে, ভাজ্যের 4 এর থেকে তো মানে ছোট নয়। ভাজ্যের যে 4টা সেটা কি ভাজকের থেকে ছোট নয়, সমান সমান। তাহলে আমি একটা করে নিয়েই করি, এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তা 4-এ 1-এ 4, ভালো কথা। বিয়োগ করলাম, কিছু নেই, 0 হলো, হয়েছে। 0 বসানোর দরকার নেই, কিছুই নেই, ঠিক আছে। কত নামলো, 0 নামলো, ঠিক আছে। এই 0টা কি, আমি কি বললাম, ভাগশেষ কিন্তু নয়। কারণটা কি, সরাসরি নেমেছে ভাজক থেকে কোনো সংখ্যা, সেটা ভাগশেষ নয়। তাহলে এই 0টাকে কিন্তু ভাগ করতে হবে, না ভাগ করে ছেড়ে দেওয়া যাবে না। কি করব, 4 শূন্যই 0 বসাবো, হয়ে গেল, কোনো সমস্যা নেই। এই 0ও ভাগ হয়ে গেল, এই 4ও ভাগ হয়ে গেল। এবার ভাজ্যের রয়ে গেল 1, এই একটা সরাসরি এখানে নামালাম, 1 হয়েছে। এখানে 4 বড় হয়ে গেছে ভাজ্যের 1-এর থেকে, অর্থাৎ ভাজক বড় হয়ে গেছে ভাজ্যের থেকে, হবে না ভাগ, অথচ ভাগ করতে হবে। তাহলে আমি 1ও যদি করি, 4-এ 1-এ 4 বসে যাবে, এখানে হবে না। আবার কি করব, সেই 0 বসাবো, 4 শূন্যই 0। এবার বিয়োগ করো, কত হলো, 1। এইটা হলো ভাগশেষ। বোঝা গেল? আশা করি এবার করতে পারবে। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আরও জিনিস ক্লিয়ার হয়ে যাবে। একটা সূত্র আমরা ছোটবেলা থেকে শিখেছি, যে ভাজ্য বার করতে গেলে একটা ভাগের ভাজকের সঙ্গে ভাগফলকে গুণ করব, তারপরে ভাগশেষকে যোগ করে দেবো। এই জিনিসটা সিম্পল, প্র্যাকটিক্যালি বোঝা যায়। 27কে ভাগ করো 4 দিয়ে, কত হলো, 4 6 24, রয়ে গেল 3। এখানে আমি কি বলেছি, ভাজ্য। এটা কি বলেছি, ভাজক। এটা কি, ভাগফল। এইটা কি, ভাগশেষ। হলো। এবারে আমি ভাজ্য 27টাকে পাবো কি না আমি দেখি এইগুলো করে। কি করব, কি বলেছি, এটা পেতে গেলে কি করতে হবে, ভাজকের সঙ্গে ভাগফল, ভাজক গুণিত ভাগফল, 4 গুণিত 6 যুক্ত ভাগশেষ 3। আমি 27 পাবো কি, করে দেখি। সমান কত হচ্ছে, 4 সঙ্গে ফার্স্টে সরলের নিয়ম অনুযায়ী কি গুণের কাজ হবে, তারপরে যোগের কাজ। বডমাস নিয়ম, যখন সরলের ক্লাস করাবো তখন একদম পরিষ্কার করে বলে দেবো। VBOD MAS, ভেন কালাম প্রথমে থাকে, বা বার, যাই হোক। 4 6 কত হলো, 24, তার সঙ্গে 3 যোগ করলাম, কত হলো, সমান 27 এলো। ভাজ্য সমান ভাজকের সঙ্গে ভাগফলকে গুণ করে ভাগশেষ যদি যোগ করি তাহলে চলে আসবে। আরও একটা উদাহরণ নিয়ে নাও, 97 ভাজিত 7, 7-এ 1-এ 7, 2 রইল 9, 27, 7 3-এ 21, বিয়োগ করলে 6 রইল 27। করে দেখো 97 পাচ্ছি কিনা। ভাজকের সঙ্গে ভাগফল গুণ করো, 7-এর সঙ্গে 13 গুণ করো, 7 13 কত হলো, 91, তার সঙ্গে 6 যোগ করো, হলো 97 আসছে। এই হচ্ছে নিয়ম। তো এইবারে আমরা দশমিকের যোগ বিয়োগ গুণভাগ যেগুলো করেছি, আগে যেগুলো পূর্ণ সংখ্যার করেছি সেগুলো দশমিকের করব। নিয়ম একই, একটু ক্ষেত্রে আলাদা, শুধু দশমিকটা বসাবো কোথায় এবং কিভাবে সাজাবো। এখন কিভাবে সাজাবো সেটা আবার বলে রাখি, আগের যে ক্লাসগুলো ছিল দশমিকের ক্লাস, সেটা দেখো, তাহলে দশমিকের যে স্থানীয় মান, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একক দশক শতক যেমন হয়, সেরকম দশমিকের ক্ষেত্রে 1 দশাংশ, 1 শতাংশ, 1 সহস্রাংশ, এরকম হয়, এইভাবে হয়। এইভাবে আমরা স্থানীয় মানে সাজাই। ক্লাসটা দেখে নাও, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ওই ক্লাসটা আগে ওই ক্লাসটা দেখো, তারপরে এই দশমিকের যোগ বিয়োগ গুণভাগ সহজেই করতে পারবে। এখানে যোগের মধ্যে 3টে আমি এক্সাম্পল নিয়েছি, বাকি আরও এক্সাম্পল আছে, সেগুলো তোমরা নিজেরা করবে। দেখো আমি যা সাজাবো, এখানে কি আছে, 0.3, দশমিকের বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই। তারপরে আছে 0.8, দশমিকের জায়গায় দশমিক বসাবো। এটা আছে 1 দশাংশ। আবার বলছি যে আগের ক্লাস দেখে নাও, তাহলে এই ক্ষেত্রে কনসেপ্টের কোনো ঘাটতি থাকবে না। প্লেন যোগ করব, সিম্পল যোগ। 8-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়,
11, ঠিক আছে। এই যে যোগ করে যখন 11 আমরা পেতাম, আমরা কি লিখতাম, এমনি সাধারণ যোগের ক্ষেত্রে এই একটা বসাতাম আর একটা এক রয়ে যেত, যেটা রয়ে যাবে সেটা দশমিকের বাইরে বাঁ দিকে পূর্ণ সংখ্যা হিসেবে চলে যাবে। পরেরটা করে দেখি, তাহলে আরও জিনিস কনসেপ্ট ক্লিয়ার হবে। 0.25 তার সঙ্গে 0.97 যোগ করব। দেখো প্রথমে আমি একক থেকে শুরু করব। 7-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে? 12। সাধারণ নিয়ম, এখানে দশমিকের কোনো ব্যাপার নেই, কারণ দশমিক এখনো আসেইনি। 7-5 12, 12 2 বসাবো, হাতে কত থাকলো? 1। এই একটাকে যোগ করবো এর সঙ্গে, 9 2 11, 11 1 কত এলো? আবার এলো 12। এখানে 12-র আবার এককটা বসাবো 2, একটা কোথায় বসাবো? দশমিকের সোজা দশমিক বসাবো, বাঁদিকে ওই একটা বসিয়ে দেবো, যে একটা রিমেনিং 1 যেটা রয়ে গেল। এই তো সিম্পল নিয়ম। পরেরটা যোগ করো। যোগ করতে গেলে কি বলেছি, যে স্থানীয় মানে আগে যদি সাজাতে পারি তাহলেই সহজেই যোগ হয়ে যাবে। সিম্পল লিখছি, 402.5। 0.7 কোথায় বসাবো আমি? দশমিকের জায়গায় দশমিক, এইটা 1 দশাংশ আছে, এখানে বসাবো 7। এখানে কত হলো? 0.285। দেখো দশমিকের জায়গায় দশমিক বসালাম, দশাংশর আছে 2, শতাংশের ক্ষেত্রে আছে 8, মানে 1 দশাংশের ক্ষেত্রে 2 আছে, 1 শতাংশের স্থানে 8 আছে, 1 সহস্রাংশের স্থানে 5 আছে, বসিয়ে দিলাম। তারপরে আছে দশমিক, 3টে 0 7 3, বসাও। দশমিক, দশাংশের ক্ষেত্রে আছে 0, শতাংশের ক্ষেত্রে 0, তারপরে আছে 0, তারপরে আছে 7, তারপরে আছে 3। এবার যোগ করব। আগেই বলেছিলাম কি, যে দশমিক সংখ্যার পরে ডান দিকে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, তারপর আমি ডান দিকে যত খুশিই শূন্য দিই না কেন, সেই সংখ্যাটার মান একই থাকে। তো এই ক্ষেত্রে এই ঘরগুলো পূরণ করে দাও। 0.285 যেটা আছে তার ডান দিকে যতই শূন্য দাও, তার মান কিন্তু 0.285ই থাকবে। আমি এখানে এতটা পর্যন্ত ফিল আপ করবো, এতটা পর্যন্ত। তাহলে এখানে এরপর একটা শূন্য আর এখানে আরেকটা শূন্য দিয়ে পূরণ করে দাও, বোঝার সুবিধার্থে। যখন বেশি প্র্যাকটিস হবে তখন আর এইগুলো করতে হবে না, এমনি নিজেরা বুঝতে পারবে। এখন এই প্রাথমিক লেভেলে তো করতেই হবে। এরপরে এই ঘরগুলো বসিয়ে দাও, 8-এর ওপর শূন্য বসিয়ে দাও, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এক্ষেত্রেও বসিয়ে দাও। হয়ে গেল, আমার সাজানো হয়ে গেল। আমি বাঁদিকে বসাতেও পারি, নাও পারি। যদি বসাই, এ বসিয়ে দাও এখানে, এককের জায়গায় 0, দশকেও 0, শতকেও 0, এরও কোনো দাম নেই। 0 0 0, 3টে 0 বসিয়ে দাও। একদম প্রাইমারি লেভেলে বলছি। এবার সিম্পলি যোগ করো। 3-এর পর আর কিছু নেই, এটা 3 বসে গেল, 7কে 7 বসে গেল, এখানেও কিছু নেই। 5, 5-এর সঙ্গে 0 যোগ করলে একই তো হচ্ছে, 5 হচ্ছে। এখানে কিছু নেই, 8। এখানে ব্যাপার এবারে আছে, কি আছে? 2, 7-এ 2-এ 9, 9 5-এ কত হলো? 14। 14-র কত বসাবো? 4। এবারে 4 আমি বসিয়ে দিয়েছি, এখন রয়ে গেল 1। এই যে একটা, এটা বাঁ দিকে চলে যাবে, দশমিকের বাঁ দিকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়ে গেল 1। তো এই একটাকে যোগ করবে এবার 2-এর সঙ্গে, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হলো। দশক স্থানীয় সংখ্যায় কিছু নেই, 0 0 0 যাই যোগ করো 0 বসবে। শতক স্থানীয় সংখ্যায় কি আছে? সবই 0 আর 4, যা যোগ করবে সে 4ই হবে। তাহলে 403.48573, এই যে যোগটি আছে এখানে, এইটা একটু করি। 1.097 শুধু বসিয়ে দিচ্ছি। তারপরে আছে 825। 825 কোথায় বসাবো? 825 কি দশমিক সংখ্যা না পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা, তার মানে দশমিকের বাঁ দিকে হবে। এখানে একক, এইটা এককের ঘরে আছে 1, তাহলে এখানে 825-এর মধ্যে একক স্থানীয় সংখ্যা 5, এখানে বসাবো। দশক স্থানীয় সংখ্যা 2, এখানে বসাবো। শতক স্থানীয় সংখ্যা হচ্ছে 8, এখানে বসাবো। হয়ে গেল। তারপরে দশমিক 1, দশমিক কত আছে এখানে? 1 দশাংশের ঘরে 1 বসবে। এটাকে সাজাবো কি করে? দশমিকের পর যত খুশি শূন্য দিতে পারো, মান কোনো পরিবর্তন হবে না। 3টে 0 দিয়ে দিলাম সাজানোর সুবিধার্থে। আবার বলেছে কি, দশমিকের ডান দিকে যে সংখ্যা থাকবে, একটু আগেই বললাম, তার ডান দিকে যত খুশি শূন্য দিতে পারো। এটা পূরণ করার জন্য 2টো 0 দিয়ে দাও। এবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো, কোনো সংখ্যার বাঁ দিকে যদি আমি 0 দিই, শেষ সংখ্যাটার বাঁ দিকে কোনো মানের পরিবর্তন হবে না, মান একই থাকবে। এক্ষেত্রে এটা পূরণ করে দাও শতক স্থানীয় স্থান পর্যন্ত, 0 দিয়ে দাও, 0 দিয়ে দাও। 1-এর মানও যা, আর 0 0 1-এর মানও তা। বোঝা গেল? এক্ষেত্রে কিছু নেই মানে শুধু 0 দিয়েই পূরণ করে দাও। আবার বলছে কি, প্রাথমিক লেভেলে শেখার জন্য এই ধারণা খুব জরুরি। ধারণা যদি না থাকে তাহলে কিন্তু
বেশি দূর আগানো যায় না, আটকে যায়। এবার যোগ করে দাও সিম্পলি 7। এখানে 9-এর সঙ্গে কিছু নেই মানে শুধু 9 বসে গেল, 1 বসে গেল, হাতে কিছু নেই, ব্যাপার নেই, দরকার নেই, দশমিকের সোজা দশমিক বসিয়ে দাও। এখানে এবারে পূর্ণ সংখ্যাগুলো যোগ করো। 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, 2-এর সঙ্গে আর কিছু নেই মানে 2, 8-এর সঙ্গে কিছু নেই মানে 8। এখানে যে 4টা উদাহরণ আছে, ভিডিও পজ করে এইগুলো মানে খাতায় তুলে নাও, নিয়ে তোমরা প্র্যাকটিস করে নাও। এইবারে যদি আমরা দশমিকের বিয়োগের দিকে চোখ রাখি, আমরা দেখব যে যোগ করেছিলাম যেটা, একই নিয়ম, একই কিছু, শুধুমাত্র আমরা স্থানীয় মানে শুধু জিনিসগুলোকে বসিয়ে নেব, তাহলেই সহজেই করা যাবে। বিয়োগের নিয়ম, যোগের নিয়ম, দশমিকের হোক বা সাধারণ পূর্ণ সংখ্যার হোক, আলাদা কিচ্ছু নেই, শুধু দশমিকের প্লেসমেন্টের ওপর এটা ম্যাটার করে। 3টে এখানে উদাহরণ দিয়েছি, এই 3টে উদাহরণ দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি আছে, আমি কি বললাম, স্থানীয় মানে বসাবো, দশমিক হোক বা পূর্ণ সংখ্যা হোক। 7.03 বসালাম, তা থেকে বিয়োগ করব কত, 5.93। তাহলে এখানে আমরা বসিয়ে নিয়েছি। এবার বিয়োগ করব, 3 থেকে 3 বিয়োগ করব, কোনো হাতে থাকছে না, শূন্য হচ্ছে। এই ক্ষেত্রে এবারে কি হবে, উপরেরটা ছোট হয়ে গেছে, নিচেরটা বড়, শূন্য মানে কিছুই নয়। তার মানে কি করব, এখানে বড় করতে গেলে এর সঙ্গে 10 যোগ করতে হবে। তো 10-এর সঙ্গে 0 যোগ করলে এটা হলো 10। 9 করলে 10 কত হলো, 1 হলো। 9 থেকে 10 যেতে গেলে 1 ঘর যেতে হবে, 1। হাতে কত থাকলো আমার, এইটা আমার হাতে রয়ে গেল, এই একটা হাতে রয়ে গেল। ঠিক আছে, দশমিকের স্থানে দশমিক বসিয়ে দিয়েছি। এই একটাকে কি করব, এর সঙ্গে যোগ করব। 5-এর সঙ্গে 1 যোগ করলে 6। ঠিক আছে, এটা তখন 5 নেই, এটা তখন 6 হয়ে গেল। এবার 7 থেকে 6 বিয়োগ করব, কত থাকবে, 1 থাকবে। তাহলে বিয়োগফল হলো 1.10। পরেরটাও একই, দেখো কোনটা বড় দেখবো, এটা পূর্ণ সংখ্যা আছে, এখানে দশমিক সংখ্যা আছে, তার মানে এইটা বড়, 2.593। তার সঙ্গে বিয়োগ করব 0.000004। আমি কি বলেছি, সুবিধার জন্য কি করব, দশমিকের পর ডান দিকে যে লাস্ট সংখ্যা থাকবে তারপর যতই কিছু শূন্য দাও মান একই থাকবে। আমি সুবিধার জন্য এখানে দুটো শূন্য দিয়ে দিলাম, দিয়ে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এবারে দেখি, 4 ছোট, 0 বড়, এটা 10 ধরতে হবে। 10 মানে 10 যোগ করবো আমি, 10-এর সঙ্গে 0 যোগ করলে 10ই হয়, তাহলে 4 × 10, 4 থেকে 5, 6, 7, 8, 9, 10, 6 ঘর। 10 ধরেছে, এটা হাতে কত থাকলো, 1। এই একটা এর সঙ্গে যোগ হবে। ঠিক আছে, এটা তার মানে 0 নেই, এটা তখন 1 হয়ে গেছে, 1। 0 ছোট, 1 বড়, আর আর করা যাচ্ছে না। এর সঙ্গে আবার 10 যোগ করব, নিয়ম অনুযায়ী 10 যোগ করব, তাহলে এটা কত থাকলো, 0 নেই, আর 10 হয়ে গেল। 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 9। এই যে একটা রয়ে গেল, এইটা আবার এর সঙ্গে যোগ হবে, এটা তখন 0 নেই, তখন এটা 1 হয়ে গেল, 0-এর সঙ্গে 1 যোগ করে 1 হয়ে গেল। এবার এইটা বড় আছে, 1 থেকে 3 যাব, 1-এর পর 2, 3, 2 ঘর, 2 হলো, কাজ মিটে গেল, আর কিছু হাতে নেই। এবার 9 থেকে 0 বিয়োগ করব, উপরেরটা বড় নিচেরটা ছোট, কত হবে, 9ই থাকবে, হলো। এখানেও মানে এখানে আর কিছু হাতে নেই, এখানে কি হলো, উপরে 5 নিচে 0, কোনো সমস্যা নেই। 0 থেকে 5 যেতে গেলে 1, 2, 3, 4, 5, একই 5 ঘর যেতে হচ্ছে। হাতে কোনো নেই, কোনো কিছু ব্যাপার নেই, দরকার নেই, দশমিকের সঙ্গে মানে দশমিকের নিচে দশমিক বসিয়ে দাও। আর এবার পূর্ণ সংখ্যার বিয়োগ করো, নিচে 0 উপরে 2, 0 থেকে 2 যেতে গেলে 0-এর পর 1, 2, 2 ঘর যেতে হবে। এই হলো বিষয়। পরেরটা আমরা একইভাবে সাজিয়ে নিয়েছি, বসানো আছে। আমি কি করব, পূর্ণ সংখ্যাগুলো কিছু নেই মানে শুধু 0 বসিয়ে ঘরটা পূরণ করে দেবো। এবার সাধারণ নিয়মে বিয়োগ করব। দেখো 8, উপরে 4 আছে, উপরেরটাকে বড় করতে হবে, কি বলেছি, 10 যোগ করব, তাহলে এটা 4 নেই আর 14 হয়ে যাবে। 8 থেকে 14 যেতে গেলে 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 6 ঘর, 6 হলো, 6 থাকলো। 14-র মধ্যে এবার 1 যে রয়ে গেল দশক স্থানীয় সংখ্যাটা, সেটাকে আমি 9-এর সঙ্গে যোগ করব, 9-এর সঙ্গে 1 যোগ করলে 10। ঠিক আছে, এটা তখন 9 নেই, এটা তখন কত হয়ে গেল, 10 হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তাহলে 10 তো এটা হলো, এটা 9 নেই, উপরেরটা কত হলো, 3, উপরেরটা ছোট হয়ে গেছে, কিছু করার নেই, আমাকে উপরেরটাকে এনি হাউ বাড়াতে হবে। কত যোগ করবো, আমি প্রতি ক্ষেত্রে 10 যোগ করব, 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, উপরেরটা তখন 3 আর নেই, তখন 13 হয়ে গেছে। তাহলে 10 থেকে
13 যেতে গেলে 10 + 3 13, 13 যেতে গেলে কত হবে? 3 ঘর যেতে হবে, 11 12 13, 3 রয়ে গেল, হলো। আচ্ছা, এবারে এই যে 10 ধরেছিলাম, দশস্থানীয় সংখ্যাটা রয়ে গেছে 1, এই একটা আবার 9 এর সঙ্গে যোগ করব। 9 একে কত হলো? যোগ করলে এইটা 9 নেই, এটা তখন আবার 10 হয়ে গেছে। তাহলে নিচেরটা তো 10 হলো, উপরেরটা 8, উপরেরটা ছোট হয়ে গেছে, কিছু করার নেই, ওটাকে আমাকে বাড়াতে হবে। কি করে বাড়াবো? আবার 10 যোগ করব 8 এর সঙ্গে, কত হলো এটা? তখন এটা 10 + 8 18 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 10 থেকে আমাকে 18 যেতে হবে, ক ঘর যেতে হবে? 11 12 13 14 15 16 17 18, 8 ঘর যেতে হবে। তাহলে আমি 8 ঘর গেলাম, ভালো কথা, 8 ঘর তো গেলাম, দশমিকের জায়গায় দশমিক বসালাম, কিন্তু এই যে এইটাকে আমি 10 ধরেছিলাম, এর দশস্থানীয় সংখ্যাটা কোথায় যাবে? আবার ওইটা রয়ে যাবে রিমেনিং হয়ে বাঁ দিকে চলে আসবে, দশমিকের বাঁ দিকে চলে এলো, অর্থাৎ এইটা 0 থাকলো না, এটা 1 হয়ে গেল। পরিষ্কার বোঝা যাচ্ছে? এবার এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই। এবার সিম্পল নিয়মে করে দাও, উপরেরটা 5, নিচেরটা 1, 1 থেকে 5 4 ঘর আমাকে যেতে হচ্ছে, 1-এর পর 2 3 4 5 4 ঘর যেতে হলো। হাতে আর কিচ্ছু নেই, যেহেতু উপরেরটা বড় আছে, তাহলে এটা 0, 0 থেকে 2 কত ঘর যাব? 0-এর পর 1 2 2 ঘর যাব। কয়েকটি বিয়োগ এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এই বিয়োগগুলো নিজেরা প্র্যাকটিস করে নাও। তা যোগ বিয়োগ গেল, এবারে আমরা গুণ, দশমিকের গুণ কিভাবে করব সেটা একটু দেখে নেব। খুবই সহজ বিষয়। দশমিকের গুণ হোক বা পূর্ণ সংখ্যার গুণ হোক, জিনিসটাকে আমি সিম্পলি গুণের মতো সাজিয়ে নেব। 0.1 গুণিত 0.4। এবার এমনি সিম্পলি গুণ করো। আমি কি বলেছি যে নিচে যেটা থাকবে সেটাকে দিয়ে আমি ভেবে নেবো এখানে দশমিক নেই, প্রথমে ভাববো দশমিক নেই, তাহলে 4কে 1 দিয়ে গুণ করলে 4 1 4, 0 দিয়ে গুণ করলে 4 0 0। আচ্ছা, এককের সংখ্যার গুণ হয়ে গেল, ওই জন্য এখানে একটা নিচে ক্রস দেব, আবার 0 দিয়ে গুণ করবো। 0 দিয়ে যাই গুণ করি 0 হবে, 0কে 1 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0। এবার সিম্পলি বসিয়ে দাও, ধরো দশমিক নেই, সাধারণ গুণ তোমরা করো, হলো। এবার দশমিকের প্লেসমেন্ট কোথায় করব? আমরা ছোটবেলায় শিখেছি যে দশমিকের পর যটা সংখ্যা আছে, এখানে দশমিকের পর নিচে আছে একটা সংখ্যা, আবার উপরে দশমিকের পর আরেকটা সংখ্যা আছে, তাহলে দশমিকের পর মোট সংখ্যা পেয়ে গেলাম 2টো। তাহলে দশমিকের পর কটা সংখ্যা পেলাম? দশমিকের পর আমরা 2টো সংখ্যা পেলাম, একটা 2টো সংখ্যা এখানে আছে টোটাল। তাহলে যটা সংখ্যার পর দশমিক আছে ডান দিক থেকে তটা সংখ্যার পর দশমিক বসিয়ে দেবো। এখানে 1 2 দুটো সংখ্যার পর বাঁ দিকে দশমিক আছে, সুতরাং এখানেও আমি 2টো সংখ্যার পর, যদিও এখানে কিছু সংখ্যা নেই, 0 আছে, তবুও আমাকে প্লেসমেন্ট ঠিক রাখতে গেলে এখানে দশমিক বসাতে হবে। এই গেল সাধারণ নিয়ম। পরেরটা করে দেখলেও বুঝতে পারবো। 1.35 গুণিত 1.4, ঠিক আছে। দশমিক নেই এরকম ভেবে আমরা সাধারণ নিয়মে গুণ করব। তাহলে 4কে 5 দিয়ে গুণ করলে 4 5 20, 20 0 হাতে রইল 2, তাই তো। 20 0 বসালাম, হাতে 2 রইল, 4 3 12, তার সঙ্গে 2 যোগ করব, তার কথা হবে 14। 14-র আবার 4 বসাবো, হাতে রইল 1, 4 1 4, আর 1 যোগ করে 5, 540 হলো। এবার এককের হয়ে গেছে, 1 দিয়ে এইটাকে গুণ করে দেবো, 1 দিয়ে যাই গুণ করো তাই হবে, 1 5 5, 1 3 3, 1 1 1 হয়ে গেল। এবার যোগ করো সাধারণ, 0 4 5 9, 5 3 8 আর 1, এইটা হলো গুণ। এবার তাহলে দশমিক কোথায় বসাবো? দশমিক বসাবো বলেছি, দশমিকের পর মোট কটা সংখ্যা আছে? নিচে একটা, উপরে 2টো, মোট দশমিকের পর 3টে সংখ্যা আছে, 1 2 3, সহজে বুঝবো, ঠিক আছে। তাহলে ডান দিক থেকে যটা সংখ্যার পর দশমিক হবে, আমরা সেরকমই যে গুণফল যেটা পেলাম তার ডান দিক থেকে তটা সংখ্যার পর, এখানে কটা সংখ্যার পর? 1 2 3টে সংখ্যার পর দশমিক পেয়েছি, তাহলে 1 2 3 3টে সংখ্যার পর দশমিক বসিয়ে দেবো। এই গেল সাধারণ ব্যাপার। পরেরটা, পূর্ণ সংখ্যার সঙ্গে একটা দশমিকের গুণ আছে, কোনো ব্যাপার নেই, একই জিনিস, গুণিত 0.008। ভেবে নেব দশমিক নেই, সাধারণ গুণ করব। 8 2 16, 16 6 বসাবো, হাতে রইল 1, 8 3 24, 1 25, 256 হলো। আচ্ছা, এরপরে এটা দিলাম, হয়ে গেল, 0 দিয়ে গুণ করব, 0 2 0, 0 3 0, আবার এটা মানে দশকের হয়ে গেল। এবার শতস্থানীয় অঙ্কটার গুণ করব, 0 2 0, 0 3 0। আমরা ভেবে নিয়েছি দশমিক নেই, সেইভাবেই করেছি। তো 6 বসাও, যোগ করে 5 বসাও, এখানে 2, এখানে 0, যা হবে বসাতে হবে। এরপর কটা সংখ্যার মানে দশমিকের পর কটা সংখ্যা আছে? এখানে 3টে সংখ্যা আছে, ওপরে কিছু নেই, ওপরে দশমিকের কোনো ব্যাপার নেই,
তাহলে দশমিকের পর তিনটে সংখ্যা মানে আমি ডান দিক থেকে 1 2 3টে সংখ্যার পর দশমিক বসিয়ে দেবো। এই হলো গুণ। এবারে এই যে গুণগুলো করলাম এইগুলোকে দশমিক ভগ্নাংশে পরিণত করেও করা যায়। কি রকম করা যায় দেখব। দশমিক ভগ্নাংশে পরিণত করা কি আমার আগের যে প্রিভিয়াস ক্লাসটা আছে সেটা দেখে নেবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। তো 0.1 গুণিত কত আছে 0.4। তা 0.1কে যদি আমি ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে, দশমিকের পর যেহেতু একটা সংখ্যা আছে নিচে যদি 10 বসিয়ে দিই তাহলে দশমিকটা উঠে গেল। ঠিক আছে, অর্থাৎ এইটা আর 0.1 রইল না, এইটা হয়ে গেল শুধু 1, 1-এর 10। 0.4 মানে এটা উঠে যাবে, তাহলে কত হবে 4-এর 10 হলো। এবার 4 আর 1-এর গুণ করো, 4 1 4, নিচে কত হবে 10 10 100। ঠিক আছে, এবার এটাকে আমি ভগ্নাংশে পরিণত করে দেবো, মানে দশমিক ভগ্নাংশে পরিণত করে দেবো সাধারণ ভগ্নাংশ থেকে। তো এইটা ভাগ করতে গেলে কি করতে হবে, 1-এর গায়ে দুটো শূন্য আছে মানে আমি আগের ক্লাসে পরিষ্কারভাবে এটা বুঝিয়েছি, দরকার হলে দেখে নেবে ক্লাসটা। তো 1-এর গায়ে দুটো শূন্য মানে যটা শূন্য থাকবে দশমিকের পর আমাকে তটা সংখ্যা বানাতে হবে। এখানে একটি সংখ্যা আছে, আমি একটা দশমিক যদি খাওয়াই এখানে একটা সংখ্যা আছে, আমাকে দুটো বানাতে গেলে কি করতে হবে, এই দেখেন একটা 0 দিয়ে দিতে হবে। এই হয়ে গেল, দেখো একই এসছে। দুটো পদ্ধতি শিখে রাখা ভালো, যেটা সহজে হবে সেটা করবে। এটাও একইভাবে করতে পারো, 32-এর সঙ্গে 008কে গুণ করতে পারো এইভাবে, 32 ইন্টু 0.008 মানে দশমিক তুলে দেবো, নিচে কত আনবো 1-এর গায়ে 3টে শূন্য, যেহেতু দশমিকের পর 3টে সংখ্যা ছিল এটা করব। হয়েছে, 32-এর সঙ্গে 8 গুণ করো, 8 2 16 6, হাতে রইল 1, 8 3 24 25। ঠিক আছে, নিচে 1000কে 1000 রয়ে যাবে, হলো। এবার কি করব, এবার আমি এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে যেহেতু 1-এর গায়ে 3টে শূন্য আছে তাই আমাকে দশমিকের পর 3টে সংখ্যা আনতে হবে। অলরেডি এখানে 2 5 6 3টে সংখ্যা আছে, সুতরাং আর কোনো শূন্য যোগ করার দরকার নেই। এরকমই আরেকটা উদাহরণ দেখো, যদি বলে 0.0004 গুণিত 0.006, কি করব আমি, তিনভাবে করতে পারি। একটা কনভেনশনাল ওয়ে যেটা বলেছিলাম তোমরা করে দেখতে পারো, অথবা কি বললাম ভগ্নাংশে পরিণত করে। এইটার অর্থ হচ্ছে দশমিক তুলতে গেলে কি করব, 1-এর গায়ে 1 2 3 4টা শূন্য দেবো। এইটাও দশমিক তুলতে গেলে কি করব, 1-এর গায়ে 3টে শূন্য দেবো একইভাবে, যেহেতু 3টে সংখ্যা আছে। এবার উপরেরগুলো গুণ করে দাও, 4 6 কত হলো 24, আর নিচে কত হবে 1-এর গায়ে 1 2 3 4 5 6 7টা শূন্য হয়ে যাবে এটা গুণ করলে, 1-এর গায়ে 1 2 3 4 5 6 7। এবার কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে 1-এর গায়ে যেহেতু 7টা শূন্য আমাকে দশমিকের পর ততগুলো সংখ্যা আনতে হবে। দশমিকের পর আমার দুটি মাত্র সংখ্যা আছে 2 আর 4, আমাকে 7টা আনতে হবে। তাহলে 1 2 দুটো সংখ্যা পেয়েছি, বাঁদিকে 5টা শূন্য যোগ করব, 1 2 3 4 5। এই হলো কি বলে ভাগফল। এটা আরও একটা সহজে করা যায়, দেখো যদি এটা থাকতো আমি এখানে লিখছি 0.0004 গুণিত 0.006। সিম্পলি কিভাবে করব দেখো, আরও সহজ হয়ে যাবে, যখন প্র্যাকটিস করবে তখন এগুলো বুঝতে পারবে। 4 আর 6-এর গুণফল কত 24 হলো। দশমিকের পর কটা সংখ্যা আছে, এখানে 1 2 3, এখানে 1 2 3 4, 7টা সংখ্যা আছে। তাহলে আমাকে দশমিকের পর মোট 7টা সংখ্যা আনতে হবে। অলরেডি দুটো সংখ্যা বসানো আছে আর 5টা শূন্য আমি যোগ করে দেবো। এইভাবে তোমরা আরও সহজে করতে পারবে। এরকম যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে আরেকটা উদাহরণ একটু প্র্যাকটিস করে নেওয়া যাক, এইটা কিভাবে আমরা করব। প্রথম পদ্ধতি বলেছি পরপর বসিয়ে 1.47 ইন্টু 0.007 এইভাবে করতে পারো ফার্স্ট। সেকেন্ড কি করতে পারো, 1.4কে এখানে ভগ্নাংশ করবে, দশমিক ভগ্নাংশে পরিণত করবে, এটা উঠে যাবে, গুণিত দশমিক তুলে দিলে এইটা হবে, এইভাবে করতে পারো। থার্ড পদ্ধতি কি, আরও সহজে হয়ে যাবে, যেহেতু গুণটা মুখে মুখে হবে। আমি ভাবলাম যে দশমিক সংখ্যা নেই, 14-র সঙ্গে 7-এর গুণ আছে, কত হলো 98। আচ্ছা, এবার কি করব, দশমিকের পর কটা সংখ্যা আছে, দশমিকের পর এখানে 3টা, এখানে একটা, 4টা, মোট আমাকে 4টে সংখ্যা দশমিকের পর আনতে হবে, ভজাতে হবে। তাহলে এখানে অলরেডি দুটো সংখ্যা আছে, বাঁদিকে আর দুটো বসিয়ে দেবো, গুণফল হয়ে গেল। অনেক সহজে হলো। এখানে নিজে করি, 3টা দেওয়া আছে তোমাদের জন্য, প্র্যাকটিস করে নাও। যে কোনোভাবে করতে পারো, যেইটা শর্টেস্ট মানে যেটা শর্ট টাইমে হবে সব থেকে, সেই পদ্ধতিটা তোমরা প্র্যাকটিস করো। এরপরে আমরা ভাগ শিখবো, দশমিকের
ভাগ দশমিকের ভাগ আমরা যে করব সেটা কনভেনশনাল ওয়ে, মানে প্রথমে যেটা কনসেপচুয়াল, যেটা মানে জিনিস আমরা ছোটোবেলায় শিখি সেইভাবে করব, তারপরে ভগ্নাংশে করব, তারপরে উল্টো নিয়মে করব, অর্থাৎ গুণের উল্টো ভাগ সেইভাবেও করতে পারি, কাটাকুটি করে করা যায়, অনেকভাবে করা যায়। তো সবগুলো আমরা শিখে রাখবো। এখানে আমি কি বলেছি, যখন এটা থাকে তখন সেটাকে ভাজ্য বলে প্রথমেরটা, তারপরে ভাজক। ভাজ্য কোথায় বসে, এখানে ভাজক থাকে 0.08। হলো? আচ্ছা, এরপরে আমাকে কি এখানে দেখলাম, ভাজ্যে দশমিক নেই, ভাজকে দশমিক আছে। কিভাবে করব, দশমিকটা তুলব কিভাবে? কনভেনশনাল নিয়মে যদি আমরা দেখি, তাহলে দশমিকের পর আমি এখানে 3টে কেস দিয়েছি, মানে 4 রকমের কেস আছে। পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে কনভেনশনাল ওয়েতে। প্রথমেরটা দেখো, ভাজ্যে কিছু নেই, কোনো দশমিক নেই, ভাজকে দশমিক আছে। তো ভাজকের দশমিক তুলতে গেলে দশমিকের পর যটা সংখ্যা আছে ভাজ্যে তটা শূন্য বসালেই দশমিক উঠে যাবে। অর্থাৎ এইটার 0.08 রইল না, এইটা 0.8 হয়ে গেল, দশমিক উঠে গেল। পূর্ণ সংখ্যার বাঁদিকে শূন্যের কোনো দাম নেই, সুতরাং শূন্য থাকছে না, তার মানে হয়ে গেল। এবার ভাগ করতে পারবে। ভাগের নিয়ম আমি আগেই শিখিয়েছি। 8 8 64, দুটোকে একসঙ্গে ভাগ করছি, 64 হলো। একটা শূন্য নামলো এখানে, 8 0 0, আবার একটা শূন্য নামালাম, এই শূন্যটা নামালাম এখানে, 8 0 0। তাহলে এর উত্তর কত হলো? 800। পরিষ্কার বোঝা গেল? না বুঝতে পারলে আবার এটা দেখো, এটা ভাজ্য 10.5, এটা ভাজক হচ্ছে 6। ঠিক আছে, এখানে কি আছে, ভাজকে দশমিক নেই, ভাজ্যে দশমিক আছে। সাধারণ নিয়মে করো, 6 একে 6, ঠিক আছে। তাহলে 10কে আমি যদি 10 থেকে যদি 6 বাদ দিই কত পাবো? 4 হয়ে গেল। এবার আমাকে নামাতে হবে কি, যেই সংখ্যাগুলো আছে পরের সংখ্যাটা নামাবো। যেহেতু এখানে দশমিক আছে, এই দশমিকটা আমি এখানে নামাবো না, এই দশমিকটা ভাগফলে বসে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এই দশমিক বসে যাওয়া মানে এইটা, তার মানে 10.5 আর নেই, 105 হয়ে গেছে, যেহেতু আমি এটা এখানে প্লেস করে দিয়েছি। হলো? তাহলে 45, 5 নামিয়ে দেবো এরপর, বোঝা যাচ্ছে? তাহলে 6কে 6 7 42, 3 45 হয়ে গেল, হয়েছে। এবারে এর একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমরা একটা দশমিক বসিয়েছি, এই দশমিক বসানোর ফল হিসাবে আমরা যদি ভাগশেষ যেটা রয়ে গেল, ভাগশেষে একটা করে আমি শূন্য অ্যাড করতে পারবো, একটা দশমিকের জন্য একটি শূন্য অ্যাড করতে পারবো। একবার ভাগশেষে একটি শূন্য যোগ করা যাবে। এবার করে দাও, 6কে 30 করতে গেলে 6 5 30, এই হলো ভাগ। এইবার আমরা 3 নম্বর ভাগটা করব। এটা একটা ভালো কনসেপ্ট আছে, 3.624 ভাজিত 1.2। সাধারণ ভাগের নিয়ম এটা। কিন্তু এখানে কি সমস্যাটা হচ্ছে, এখানে ভাজ্যেও দশমিক আছে, ভাজকেও দশমিক আছে। আমার লক্ষ্য হবে কি, ভাজকের দশমিকটা আমি যে কোনোভাবে তুলব। তো এই ক্ষেত্রে যেমন আগের ভাগটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি, ভাজ্য যেটা ছিল 64 ছিল, এখানে কোনো দশমিক ছিল না, তাই কোনো সমস্যা নেই, আমি শূন্য বসিয়ে, মানে দশমিকের পর ভাজকের ক্ষেত্রে যটা শূন্য ছিল, মানে যটা সংখ্যা ছিল তটা শূন্য বসিয়ে এটা উঠে গেল। এক্ষেত্রে কিন্তু ওরকম হবে না। এক্ষেত্রে কি হবে, আমি ভাজকের দশমিক তুলতে গেলে এখানে দশমিকের পর ডান দিকে যটা সংখ্যা আছে, ভাজ্যের দশমিকটাকে আমি তটা ঘর সরাবো ডান দিকে। এখানে একটা সংখ্যা আছে মানে আমি 1 ঘর সরাবো, অর্থাৎ দশমিকটা এখান থেকে উঠে এসে এইখানে বসবে। এটা হয়ে গেল, এবং ভাজকেরও দশমিক উঠে গেল। এবার ভাগ করব, 12 3 36। আমি দুটো সংখ্যা কেন নিলাম, মানে যেহেতু এখানে ভাজক 2 অঙ্কের সংখ্যা, তো 12 × 36 হলো। এবারে কি, কিছু নেই, এবারে দশমিকটাকে নামাবো। দশমিক তো নামাতে পারবো না বলেইছি, দশমিক নামাতে গেলে কী করতে হবে, দশমিকটা এইখানে চলে আসবে উঠে। হলো? তাহলে 3 পয়েন্ট হয়ে গেল এটা। এবার আমি একটা সংখ্যা নামাতে পারবো, 2। আচ্ছা, বাঁদিকে শূন্যগুলোর কোনো দাম নেই বলে মুছে দিলাম। এবার 2কে তো ভাগ করতে হবে, কিন্তু 2 ছোট, কী করে ভাগ করব? সেই যে আগে ভাগের কনসেপ্টে শিখিয়েছিলাম, 0 12 0 0। ঠিক আছে, এবার বিয়োগ করো, 2 রইল। এইটা হলো ভাগশেষ।
এই দুইটা কিন্তু ভাগশেষ নয়, এই দুইটা ছিল ভাজ্য। আমি আগেই বলেছি যে ভাজ্য থেকে কোনো সংখ্যা যদি সরাসরি নেমে আসে সেটা কখনো ভাগশেষ হতে পারে না, সেটা ভাজ্য হবে। এই ক্ষেত্রে এটা ভাগশেষ। আচ্ছা হলো, এটা ভাগশেষ বেরালো। এবারে ভাজ্য আবার একটা আছে, এটাকে নামাই। এখানে এইটা নেমেছিল 2টা, এইখানে 4টা নামছে, 24 হলো। এবার কি হবে, 12 2 24 হয়ে গেল। তাহলে 3.02 হলো অ্যান্সার। পরের ক্ষেত্রে কি আছে, সেম আরেকটা মানে নতুন টাইপের কনসেপ্ট, 2.5 হয়েছে। কি করব, এইরকমই জিনিসটা ছিল, তাই তো, এইরকম জিনিসটাই ছিল। সিম্পলি করে ফেলো। এটা তুলতে গেলে কি করব, আর একটা শূন্য এখানে খাওয়াবো, হয়ে গেল। হলো, এবার তোমরা সিম্পল নিয়মে করে ফেলো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই সেম ভাগগুলোকে আরও একটু সহজে করা যেতে পারে। তো দেখো, ভাগ সিম্পলি লিখবো 64.08 এরকম করলাম। এবারে এই যে দশমিক তুলতে গেলে কি করতে হবে, দশমিকের পর যটা সংখ্যা আছে ওপরে একের গায়ে তটা শূন্য দিয়ে গুণ করে দেবো। হলো, বোঝা গেল? তার মানে দশমিক নেই মানে এটার কোনো দামই নেই। 8 8 8 64 সমান কত হলো, 8 গুণিত 100 সমান 800। সহজে হচ্ছে। এক্ষেত্রে দেখি 10.5 ভাজিত 6। দশমিক তুলতে গেলে নিচে কি করব, দশমিকের পর যটা সংখ্যা ছিল একের গায়ে মানে যটা সংখ্যা তটা শূন্য দেবো। এখানে আর নেই, এটা উঠে গেল। হলো, এবার কাটাকাটি আমি করে দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আমি একই করতে পারি। কি করব, 3.624 1.2 এইটা হলো। এখানে কত হবে, দশমিক তুলতে গেলে 10 দিয়ে গুণ করব, মানে যেহেতু দশমিকের পর যটা সংখ্যা একের গায়ে তটা শূন্য, অর্থাৎ যটা সংখ্যা তটা শূন্য দিয়ে গুণ করবো একের গায়ে। এটা হয়ে গেল গুণিত। আবার এর দশমিক তুলতে হবে, দশমিকের পর কটা সংখ্যা আছে, 3টা, তাহলে একের গায়ে 1 2 3টে শূন্য দিয়ে গুণ করবো, হয়েছে। আর দশমিকের কোনো গল্প নেই। এবারে এটা করে দাও, কি কাটাকাটি করে দাও, যে কোনো হবে, একদম বেসিক লেভেলেও করতে পারো। 2 দিয়ে কাটো প্রথমে, দেখি প্রথমে বোঝার জন্য। 2 6 12। আচ্ছা, 2 1 2 1 3 16, 2 8 16, 2 1 2 2 2 4, এটা হলো। আবার দেখো এটা কাটো, আবার 2 দিয়ে কাটো, 2 3 6, 2 9 18, আবার এটা আমি দুটো একসঙ্গে নামাতে পারি, এটা 2 6 12, ঠিক আছে। এরপর কাটাকাটি করো, 3 3 9, 3 0 0, 3 2 6 হলো, এইটা হলো। তাহলে কত হলো এটা, 302 এর সঙ্গে 10 গুণ হবে, অর্থাৎ লবে থাকলো 3020, নিচে কত থাকলো, একের গায়ে 3টে শূন্য। এটাকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করব, এটা তুলতে গেলে একের গায়ে যটা শূন্য ও উপর থেকে ডান দিক থেকে তটা সংখ্যার পরে দশমিক বসাবো। এখানে একের গায়ে 3টে শূন্য মানে 1 2 3টে সংখ্যার পর দশমিক বসাবো, ঠিক আছে। এই গেল অ্যান্সার। এবারে বলবে স্যার আগেরটাই তো 2 শূন্য বেরোয়নি, 3.02 বেরিয়েছিল। আমি কি বলেছি, দশমিকের পর ডান দিকে কোনো সংখ্যা যদি শেষ সংখ্যাটা থাকে তারপরে শূন্যের কোনো দাম নেই, মানে ডেসিমেল ফ্র্যাকশনের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা যদি ভালো করে ফলো করতে পারো তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পরেরটাও তোমরা একইভাবে করে নিতে পারো। একটা ভাগ তোমাদের জন্য দেওয়া আছে, এরা প্র্যাকটিস করে নাও, আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এইবারে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগটা একটু শিখে নেব। ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, আগে আমরা কি শিখলাম, দশমিকের অর্থাৎ ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছিলাম। তার আগে শিখলাম আমরা কি, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ। এবারে এটা লাস্ট পার্ট, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। তো আজকে মানে আমরা প্রথমে যোগ থেকে শুরু করি। এখানে একটা যোগ আছে, 1 9 প্লাস 3 9 প্লাস 5 9। যদি হরগুলো সমান হয় তাহলে এখানে যোগফল হবে, হরে যা আছে আমি সেটাই লিখে দেবো। লবের ক্ষেত্রে কি করব, এইগুলো শুধু যোগ করে উপরে লবে বসিয়ে দেবো। 5 3 8 1 9, 9 9। যদি আমি এখানে কাটাকাটি করি, 9 1 9, এইটা হয়ে গেল এক অ্যান্সার। ভগ্নাংশ সম্বন্ধে ক্লাস যে প্রিভিয়াস ক্লাস যে আছে সেগুলো যদি ফলো করো, অর্থাৎ সম্ভবত পার্ট 2তে আছে, মানে ক্লাস 2 বেসিক ম্যাথের, পরিষ্কার করে ভগ্নাংশ সম্বন্ধে সমস্ত ধারণা ক্লিয়ার করা আছে। দ্বিতীয়টা আমি দেখি অ্যাকচুয়াল নিয়ম কি, ভগ্নাংশের যোগ করতে গেলে যে যোগ থাকবে তার হরগুলোকে আমি লসাগু করব, হরগুলোকে লসাগু করে হরে বসাবো। স্টেপ 1 বলছি। তো 8 আর 4-এর লসাগু, এটা 8 হবে লসাগু। তাও করে দেখো, লসাগু কসাগুর ক্লাসও দিয়েছি, প্রিভিয়াস ক্লাস যেগুলো আছে সেগুলো ফলো করো। 2 4 8,
2 2 এ 4, ঠিক আছে। আবার 2 দিয়ে যাবে, 2 2 এ 4, 2 1 এ 2, আর যাচ্ছে না। তাহলে কত হলো? 2 এ 2 এ গুণ করলে 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8। এটা আমি হরে বসাবো। লবে কি করব? লবে এই যে লসাগুটা আছে, এই লসাগুটাকে ভাগ করব প্রথম হরটা দিয়ে। 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 8, এই 8কে যদি আমি 8 দিয়ে এই 8 দিয়ে ভাগ করি, ভাগফল পাবো 1। যেই ভাগফলটা পাবো সেই ভাগফলটাকে আমি লব দিয়ে গুণ করব। 1 ভাগফল পেয়েছি এখানে, 1কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5। এর কাজ হয়ে গেল। এবার যোগ চিহ্ন দেবো। আচ্ছা, আবার এই যে হর আছে, হরকে লসাগুটা দিয়ে ভাগ করব। 8কে ভাগ করব 4 দিয়ে, কত হচ্ছে? 4 2 এ 8, মিলে গেল, ভাগফল পেলাম 2। এই 2কে আবার এই লব দিয়ে গুণ করব। 2কে এই লব দিয়ে গুণ করব। 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হলো? 2। এবার বসিয়ে দাও, 5 এর সঙ্গে 2 যোগ করে 7, হরে যা আছে 8কে 8 বসিয়ে দাও। এই হলো যোগ, ভগ্নাংশের যোগ। পরের যোগটা করব, একটা পূর্ণ সংখ্যা আছে, একটা ভগ্নাংশ আছে, একটা মিশ্র ভগ্নাংশ আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ সবই আমি আগেই বললাম যে প্রিভিয়াস ক্লাসটা ফলো করো। এটা হচ্ছে ক্লাসের সিরিজ যেটা চলছে সেটা, আজকে 4th ক্লাস এটা। তো এক্ষেত্রে কি করব? পূর্ণ সংখ্যা যেটা আছে, আমরা সবসময় জানি যে কোনো একটা পূর্ণ সংখ্যা 8, অ্যাজ ফর এক্সাম্পল 8 সমান আমি এটাকে লবে বসিয়ে হরে একটা নিতে পারি। এটা যদি ভগ্নাংশ আমাকে করতে হয়, 8 যা 8/1 তা, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে ধরে নাও। তাহলে 5 মানে আমাকে সবগুলোকে ভগ্নাংশ বানাতে হবে। তা 5 এর 1 যুক্ত 8 এর 7 আছে, এখানে কোনো কিছু আর বসানোর দরকার নেই, এটা এমনি ভগ্নাংশ ফর্মে আছে। আর 2 পূর্ণ 5 এর 11, এইটাকে আমি ভগ্নাংশে পরিণত করব। কি করব? আগের ক্লাসে আমি বলেছি অলরেডি, 11কে 2 দিয়ে গুণ করে 11 2 22, তার সঙ্গে 5 যোগ করে 27, 27টা বসবে লবে, হরে যা আছে সেটা 11 বসে যাবে। এই রকম ফর্মে আমি চলে এলাম। এরপর এবারে যোগ করো। কি বলেছি আমি? হরগুলোকে লসাগু করব। 1 7 আর 11 লসাগু কত হবে? 7 আর 11 গুণফল। লসাগু কসাগু যদি ক্লাসটা ফলো করো, আগে আছে, তাহলে বুঝতে পারবে। এখানে কিছু দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে যায়, 1 7 আর 11 বসে গেল। বলবে কি করে হচ্ছে? এই জন্য কিন্তু আগের ক্লাস ফলো করতে হবে। আচ্ছা, এরপর আর কোনো দিয়েই যাচ্ছে না, কোনো একটা সংখ্যা দিয়ে যে দুটোকে ভাগ করা যাবে, যাবে না, সুতরাং এইটাই রয়ে গেল। এবার এইগুলোর গুণ করে দেবো। 1-এর সঙ্গে 1 গুণ করার দরকার নেই, কারণ একই হবে। 7 আর 11 গুণ করলে 77 হবে, অর্থাৎ এইটা আমি হরে বসাবো কত? 77 বা 77। এবার লবে কি হবে? একটা একটা করে বসাতে হবে লবে। এই 77কে ভাগ করতে হবে 1 দিয়ে। 77কে 1 দিয়ে ভাগ করলে তো ভাগফল 77ই বেরোবে না। 1 7 7, আবার 7 নামলো, 1 7 7, ভেঙে ভেঙে করছি যেহেতু কনসেপচুয়াল ক্লাস। তাহলে 77 বেরালো, এটাকে গুণ করব 5 দিয়ে। 5 × 77 করে দেখো, গুণ 5 দিয়ে। 5 7 35-এর 5, হাতে রইল 3, 5 7 35, 3 38, 385 হচ্ছে। তো এটা 385 বসিয়ে দিলাম, এই যোগ হয়ে গেল। প্লাস 7কে যদি 77কে যদি 7 দিয়ে ভাগ করি 11 পাবো আমি। ভাগ করে দেখতে পারো, যেই ভাগফল পাবো তাকে 8 দিয়ে গুণ করব। 8 11 কত হচ্ছে? 88, ঠিক আছে। এবং পরেরটা যদি আমি দেখি, 77কে যদি আমি 11 দিয়ে ভাগ করি কত পাবো? 7 পাবো না। 11 7 77, এই 7 দিয়ে কাকে গুণ করতে হবে? 27কে। তাহলে 27 গুণিত 7 করে ফেলো। 7 7 49-এর 9, হাতে রইল 4, 7 2 14, 4 18, 189। এবার শুধু যোগ করে বসিয়ে দাও। যোগ করি আমি ফার্স্টে এককগুলো যোগ করব। একক স্থানীয় সংখ্যাগুলো 9 8 17, 17 5 22, 22-এর 2, হাতে রইল 2, 2 8 10, 10 8 18, 18 8 26, 26-এর 6 বসাবো, 2 থাকবে, 2 1 3, 3 3 6, এখানে কোনো শতক স্থানীয় সংখ্যা নেই। 662/77, যদি কাটাকাটি করা যায় করে দিতে পারো, না হলেও দরকার নেই। এটা মেন কনসেপচুয়াল ক্লাস, জাস্ট কনসেপ্টের জন্য দেওয়া। এটা হয়ে গেল। এবার তোমরা এই যে দুটো দেওয়া আছে, এই দুটো যোগ করে ফেলো, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা এইরকম করো, ধরো 5 পূর্ণ 4-এর 7, এই দুটো যোগ যদি করে ফেলো তাহলে পরিষ্কার, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে, সহজেই করতে পারবে। যোগ সম্বন্ধে এর থেকে বেশি কিছু জটিল নেই। আরও কিছু টাস্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নাও, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পর এখানে এই 4টে যোগ তোমাদেরকে করতে দিলাম, প্র্যাকটিস।
যেহেতু কনসেপচুয়াল ক্লাস প্র্যাকটিস করো, এই জায়গায় যদি কোনো দুর্বলতা থাকে তাহলে পরবর্তীকালে কিন্তু ক্লাসগুলো বোঝা যাবে না বা কোনো অঙ্ক কোনোভাবেই করতে পারবে না যদি এখানে বেসিক লেভেলে তোমাদের সমস্যা রয়ে যায়। সুতরাং একটু কষ্ট করে এগুলো প্র্যাকটিস করে নাও। এরপরে আমরা বিয়োগ দেখব। একই জিনিস, একই রকমের কনসেপ্ট। এখানে প্রথমে সহজ যেটা দেখাই, যেটা আছে হরগুলো যেগুলো আছে, একই যদি হর থাকে তাহলে সেক্ষেত্রে কি করব, যোগের মতনই করব, হরটা হরের জায়গায় বসিয়ে দেবো আর বাকি লবগুলো বিয়োগ করে দেবো। 4 আছে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 2 এর 5 সিম্পলি বেরিয়ে গেল। এটা তো কনসেপ্ট একটা গেল, কিন্তু নিয়ম যেটা কি প্রথমে যেটা করেছিলাম মানে যোগের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম সেরকমই নিয়ম, শুধু যোগের জায়গায় বিয়োগ করব। এখানে কি করব দেখো, 15 পূর্ণ সংখ্যা মানে ধরে নেব 15-র 1 বিযুক্ত 6-এর 7 হলো। এবার হরগুলোর লসাগু করব। 1 আর 7-এর লসাগু কত হবে? 7ই হবে। সুতরাং হরে 7 বসিয়ে দেবো। নিয়ম। এবার এই হরটাকে ভাগ করব প্রথমের হরটা দিয়ে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তো যদি আমরা করে দেখি, 7কে যদি 1 দিয়ে ভাগ করি ভাগফল 7 বেরোবে। আচ্ছা প্রথমে করে দেখাই যাক, এটা 1 7-এ 7 হলো। তো এটাকে দিয়ে 15কে গুণ করব, 7 15-য় কত হবে? গুণ করে দেখো 105 বিযুক্ত কত আছে, 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোবে? 7-এ 1-এ 7, 1 বেরালো। এই ভাগফলটাকে দিয়ে এই লবটাকে গুণ করব, একই নিয়ম যোগের মতো। 1 6-এ 6, তাহলে কত হলো? 105 থেকে 6 বিয়োগ করলে 99 হচ্ছে, 99-এ 7। এইটা হলো অ্যান্সার। এই রকম বিষয়, জটিল কিছু নেই। আচ্ছা এরপরে এইটা, এই যে ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ, একে আমরা এমনি প্রকৃত ভগ্নাংশে পরিণত করব। ঠিক আছে, তো ভাঙি এটাকে। কি 12 3-এ 36, 2 38, 38-এর 3, কারণ এর সঙ্গে এটা গুণ করে এটা যোগ করে লবে বসালাম আর হরে যা আছে বসিয়ে দিলাম, বিযুক্ত 2 11-ই 22 আর তার সঙ্গে 5 যোগ করলে 27-এর 11 সমান হরে কত হবে? 3 আর 11, এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কি সেটা সম্ভবত আগের ক্লাসে আছে, যদি না থাকে তাহলে পরে যখন নাম্বার সিস্টেম করাবো তখন বলে দেবো। 3 আর 11 লসাগু তোমরা করে দেখতে পারো, 3 আর 11 লসাগু 33 হবে, কো প্রাইম যেহেতু এগুলো, তো 33 হলো। এবার একই নিয়ম, এখানে যেটা করলে আগে যেটা করেছো একই নিয়ম। তো 3কে মানে 33-কে 3 দিয়ে ভাগ করব, কত হবে? 11। 11-কে 38 দিয়ে গুণ করব, 38 গুণিত 11, এখানে 38 গুণিত 38, 8 8 3 11-র 1, হাতে রইল 1, 3 1 এতে 418। ঠিক আছে, তাহলে এটা হলো 418, লবে বসবে, বিযুক্ত 11-কে 33 কত হবে? 11 3-এ 33, 3কে 27 দিয়ে গুণ করে দেখো, 3 27-এ 81 হবে, 81। এবার বিয়োগ করো, বিয়োগ করে কি করব, হরে যা আছে 33 বসিয়ে দেবো, এইটা বিয়োগ করে জাস্ট বসিয়ে দেবো। 1 থেকে 8 তোমরা এখানে নিজেরা করে দেখো, যেহেতু এটা বেসিক লেভেলের ক্লাস আমি সুতরাং স্টেপ জাম্প করব না, প্লেন বিয়োগ করো। 1 করলে 8 7, 8 করলে 11, 3 হাতে রইল 1, 1 করলে 4 3, 337 হচ্ছে। তো এইটা হবে অ্যান্সার। যদি কাটাকাটি করা যায় সেটা ছোট করা যেতে পারে, কিন্তু মেন কনসেপ্ট এটা। এবার 3টে এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পল 1 2 3, এইগুলো এইভাবে প্র্যাকটিস করে নাও। এরপরে আমরা ভগ্নাংশের গুণ শিখব। তো ভগ্নাংশের যদি আমরা গুণ শিখি, এখানে 4টা থেকে 5টা কনসেপ্ট শিখবো আমরা। পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশকে গুণ করে দেখব কি পাচ্ছি, ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশের গুণ করে দেখব কি পাচ্ছি, প্রকৃত ভগ্নাংশের গুণ করে দেখব কি পাচ্ছি। দুটো নতুন কনসেপ্ট শিখবো আমরা। আর অপ্রকৃত ভগ্নাংশের গুণ করে দেখব নতুন কি কনসেপ্ট আমরা শিখতে পাচ্ছি। কারণ আগেই বলেছি কনসেপ্টুয়াল ক্লাস, কম্পিটিটিভ পরীক্ষা আগাতে গেলে ভিত যার যত শক্ত সে তত তাড়াতাড়ি চাকরি পাবে। ঠিক আছে, তো ঠিক আছে, পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের গুণ করার ক্ষেত্রে আমরা লবে হরে কাটাকাটি করে ছোট করার চেষ্টা করব সবসময়। যদি কাটাকাটি করা যায় তাহলে গুণ আরও অনেক সহজ হয়ে যাবে। যদি তোমার সংখ্যা কমে যায়, ডিজিট কমে যায়, ধরো 5টা ডিজিট তোমাকে গুণ করতে দিল, পরপর 5টা সংখ্যার গুণ, যে কোনো সংখ্যা, তো সেটা সহজ হবে নাকি দুটো সংখ্যার গুণ করতে দিলে সহজ হবে? অবশ্যই যত ডিজিট কমবে তত সহজ হবে। কাটাকাটি করা যায়, যদি করা যায় আমরা করব, না হলে এমনি সিম্পলি গুণ করব। প্রথমে যে উদাহরণটা দিয়েছি 4 ইন্টু 5/7, ঠিক আছে। তো এখানে গুণের ক্ষেত্রে সিম্পল নিয়ম, যদি না কাটাকাটি যায় লব গুণিত লব করব, যতগুলো থাকবে ডট ডট এরকম গুণ হয়ে যাবে, হর গুণিত হর, ঠিক আছে,
যত এরকম থাকবে গুণ হয়ে হয়ে যাবে, দিয়ে আমরা বসিয়ে দেবো যদি না কাটাকাটি করা যায়। এইটা গেল সিম্পল নিয়ম, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, এখানে পূর্ণ সংখ্যা কিছু নেই মানে নিচে আমি 1 ধরে নেব, ভগ্নাংশ বানিয়ে নিলাম, দিয়ে এখানে দেখো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, লবে হরে কাটাকাটি যাচ্ছে না, মানে একই সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করতে পারছি না। তো লবে লবে গুণ করব, 4 5 20, আর 1 আর 7 হরে হরে গুণ করব, 7 1 7 হয়ে গেল। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো কি করব, এইটাকে আমি ভগ্নাংশ বানিয়ে নেব। এক্ষেত্রে ব্যাপার হচ্ছে ওপরে নিচে কাটাকাটি করা যায়, যে কোনো ওপর নিচে কাটাকাটি করা যাবে, একই সংখ্যা দিয়ে আমি কাটে মানে ছোট করে নিতে পারি। এই 12কে 4 দিয়ে যাবে, তবে অবশ্যই কিন্তু লবে হরে হতে হবে, আমি 12 আর 3 কাটাকাটি করতে পারবো না। তো ঠিক আছে, 4-এ আমি 4 দিয়ে কাটবো দুটোকে, এই হরটাকে 4 দিয়ে কাটবো, 4 1 4 মানে ভাগ করব, আর এইটাকেও 4 দিয়ে একই সংখ্যা দিয়ে করতে হবে, 4 3 12 হলো। এটা আমি পেয়ে গেলাম। এবার আর কোনো কাটাকাটি যাচ্ছে না, সিম্পলি লবে লবে হরে হরে গুণ করে বসিয়ে দেবো। 3 3 গুণ করলে 9, 1 1 গুণ করলে 1 1 9 এর 1, বা এটা নিচে 1 আছে মানে কোনো ব্যাপার নেই, যেমন এইটা কিছু ছিল না, আমি নিচে 1 বসিয়েছি, নাও বসাতে পারতাম। আচ্ছা, সমান 9 হলো এটা। ঠিক আছে, 9/1 যা 9 তা। এই ক্ষেত্রে দেখি আমি কাটাকাটি করা যায় কিনা। আমি এখানে অলরেডি আগে হর বসাবো, কোনো কাটাকাটি যাচ্ছে না, কোনোটা দিয়ে লবে, কোনো লবের সঙ্গে কোনো হর কাটছে না, সুতরাং আমি প্লেন ওই নিয়মে গুণ করে দেবো, 2 6 12, 5 1 5। এইটা হয়ে গেল ব্যাপার। এবার একইভাবে আমি এগুলো করার চেষ্টা করব, একই জিনিস, এখানে কাটাকাটি যাচ্ছে কি, কোনোটাই যাচ্ছে না, লবে লবে গুণ করে 1 বসাবো, হরে হরে গুণ করে 4 বসিয়ে দেবো, কাটাকাটি যাচ্ছে না। এক্ষেত্রে যাচ্ছে কি কাটাকাটি, দেখি কোনো লবের সঙ্গে কোনো হর কাটছে কিনা, এখানে যাচ্ছে দেখো, 2 দিয়ে কাটা যাবে, 2 1 2, 2 2 4, তাহলে 3-এর সঙ্গে 1 গুণ করব, 3 1 3, 5-এর সঙ্গে 2 গুণ করে 5 2 10 হয়ে গেল। এখানে দেখব কিছু হচ্ছে কিনা, যদি কমাতে পারি, কোনো লবের সঙ্গে কোনো হর কাটাকাটি যাচ্ছে কিনা। দেখো এখানে 2-এর সঙ্গে 6 যাচ্ছে কাটাকাটি, 2 2 দিয়ে কাটবো আমি, 2 1 2, 2 3 6, 5 আর 35 যাচ্ছে, 5 5 দিয়ে কাটবো, 5 1 5, 5 7 35 হয়ে গেল। আর যাচ্ছে কি, আর তো যাচ্ছে না, লবের সঙ্গে হরের আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 7 আর 7-এর গুণ করব, তার সঙ্গে 1 1-এর 1 গুণ করার দরকার নেই, একই হবে, তাহলে 7 7 49, আর এখানে 3-এ মানে হরের মধ্যে কি আছে, 3 1 আর 3, আমি একটাকে অমিট করে দিলাম, মানে বাদ দিয়ে দিলাম, 3 3 গুণ করলে 9 হয়েছে। এই গেল ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশের গুণ, আর পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশের গুণ। প্রকৃত ভগ্নাংশের গুণ আর অপ্রকৃত ভগ্নাংশের গুণ করব, করে দেখব সেখান থেকে কি সিদ্ধান্ত আমরা নিতে পারি সেটাও দেখব। কি আমরা গুণ করে দেখব, আমি বলেছি আগের নিয়ম, গুণ কিন্তু গুণের নিয়ম একই, যে কোনো ভগ্নাংশ প্রকৃত হোক অপ্রকৃত হোক যাই হোক। আচ্ছা, আমরা এখানে লবে লবে গুণ করব, 5 আর 1-এর গুণফল সমান 5, আর হরের সঙ্গে হর, 3 আর 6 18। এখান থেকে আমরা দুটো সিদ্ধান্ত দেখব। কি কি? প্রথম কথা হচ্ছে, যেটা আমরা পেলাম, দুটো প্রকৃত ভগ্নাংশ বা তার বেশি প্রকৃত ভগ্নাংশ যদি থাকে, সেক্ষেত্রে কি হবে, গুণফল সবসময় প্রকৃত ভগ্নাংশই হবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আগের ক্লাসে আমি বলেছি, ভগ্নাংশের পুরো কনসেপচুয়াল ক্লাস সেখানে আছে, তোমরা কাইন্ডলি ফলো করো এটা। কি বললাম, যেই ভগ্নাংশের লব ছোট, অর্থাৎ উপরেরটা ছোট হবে, হর বড় হবে, তাকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে কি পেলাম, যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সবসময় প্রকৃত ভগ্নাংশই হবে, প্রকৃত ভগ্নাংশই হবে, নিয়ম লিখে রাখতে পারো খাতায়, যেহেতু কনসেপচুয়াল ক্লাস। দ্বিতীয়ত, প্রকৃত ভগ্নাংশকে গুণ করে যে গুণফলটা পাবো, সেটা সর্বদা এদের থেকে ছোট হবে। ঠিক আছে, 2 নম্বর তাহলে কি পেলাম, গুণফল সর্বদা গুণ্য অথবা গুণকের থেকে ছোট হবে, অর্থাৎ 5-এর 18 দেখো 1-এর 3-এর থেকে ছোট, বা 5-এর 18 5-এর 6-এর থেকে ছোট। আচ্ছা, ছোট না বড় কোনো ভগ্নাংশ কি করে বুঝবো, সেটা আগের ক্লাস ফলো করো, ফলো করলেই বুঝতে পারবে। ঠিক আছে, এখানে আর এটা করে ক্লাসটাকে লেন্দি করছি না, এখানে আর ডিসকাস করে, এইটা তোমরা নিজেরা করে দেখো, নিজেরা করলেই কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অপ্রকৃত ভগ্নাংশের আমরা গুণ করে দেখব, অপ্রকৃত ভগ্নাংশ গুণ করে কি পাবো। আগে দেখব কাটাকুটি যাচ্ছে কি, কাটাকাটি করা যাচ্ছে না,
তাহলে আমি প্লেন লবে লবে গুণ করব, 7 আর 5-এর গুণফল 35, আর হরে কি করব 3 আর 2-এর গুণফল 6। এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম, অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা গুণ করি তাহলে অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা অপ্রকৃত ভগ্নাংশই হবে। এইটা হলো রুল 1, লিখে নিতে পারো। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেই ভগ্নাংশের লবটি বড় হরটি ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। দ্বিতীয় নিয়ম কি পাবো? অপ্রকৃত ভগ্নাংশের গুণফল যেটা পাবো সেইটা সবসময় এদের থেকে বড় হবে। আবার বলছি, ভগ্নাংশ কি করে ছোট আর বড় বুঝবো সেটা আগের ক্লাস ফলো করো, ডেফিনেটলি বুঝতে পারবে। আচ্ছা, এই দুটো জিনিস আমরা পেলাম। এখানে আরেকটা জিনিস মিস করে গেছি, বলে দিই, একটু ছোট্ট করে বলে দিই, জাস্ট একটা বেসিক কনসেপ্ট ক্লাস। মিশ্র ভগ্নাংশ যদি থাকতো, মিশ্র ভগ্নাংশ ধরো 2 পূর্ণ 5-এর 7 গুণিত 49-এর 4 গুণ করতে দিল, গুণিত আমরা প্রথমে ভগ্নাংশগুলোকে মিশ্র রূপে রাখবো না, একে আমরা অন্য রূপে মানে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, মানে এটাকে আমি ভগ্নাংশে লব হর আকারে করব। তো 7 2 14 5 19, এটা হবে 19-এর 7 গুণিত 49-এর 4, এটা তো ভাঙার কিছু নেই, গুণিত এটাকে ভাঙবো 8 11 88 আর 9 97 11 97-এর 11। এবার আমরা সিম্পলি গুণের নিয়মে গুণ করব, যেরকম ভগ্নাংশের গুণ ছিল। গুণ করে দেখো কি পাবো আমরা, আগে দেখব কাটাকাটি যায় কিনা। তো 7 7 49 কাটাকাটি যাচ্ছে, আর কোনো কাটাকাটি যাচ্ছে না। এক্ষেত্রে কি হবে, তোমরা গুণ করে একটু বসিয়ে নাও। কি করব, 4 গুণিত 11 অর্থাৎ 44, আর উপরে 19 গুণিত 7 133 গুণিত 97 হবে এটা। এইটা গুণ করে তোমরা বসিয়ে নাও। আমরা ভগ্নাংশ শিখবো বা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ শিখবো, কিন্তু অনন্যক শিখবো না, সেটা হবে না। এর মধ্যে অনন্যক লুকিয়ে আছে। অনন্যক কাকে বলে? সিম্পল জিনিস, দুটো সংখ্যার গুণফল যদি এক হয়, সেই প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যার অনন্যক বলবে। ঠিক আছে, দুটো সংখ্যার গুণফল কি বললাম? এক হয় যদি, যে কোনোভাবে এক করতে হবে, তাহলে দুটো সংখ্যাকে মানে প্রথমটাকে দ্বিতীয়টার অনন্যক বলবো বা দ্বিতীয়টাকে প্রথমটার অনন্যক বলবো, অর্থাৎ একে অপরের অনন্যক হবে। কীরকম জিনিসটা, একটা আমি উদাহরণ, এখানে অনেকগুলো আছে, নিজেরাই করতে পারবে, খুব সহজ জিনিস। 2 এর অনন্যক কত? 2-এর সঙ্গে কত গুণ করলে সেটা এক হবে? 2-এর সঙ্গে তো 1 গুণ করলে 2 হয়ে যাচ্ছে। আমি যদি 2-এর সঙ্গে 2 গুণিত 1 করি, 2 হয়ে যাচ্ছে। তার মানে 2-এর অনন্যক কিন্তু 1 নয়। ঠিক আছে, 1 হচ্ছে না অনন্যক। কিভাবে করব দেখো, সিম্পলি আমরা 2কে লিখতে পারি ভগ্নাংশের নিরিখে 2/1 হলো। 2/1 তো 2, অবশ্যই 2, মানে পূর্ণ সংখ্যার নিচে কিছু নেই, মানে আমি 1 লিখতে পারি। এবার এইটাকে উল্টে দাও, উল্টে গুণ করে দাও। 2-এর 1 করেছি, একে 1-এর 2 করে দাও, হলো। এবার কাটাকাটি করো ভগ্নাংশের নিয়মে, 2 2 কেটে গেল, 1 হলো। এবার কত হলো, ওপরে এটাও 1 হবে। আচ্ছা, উপরে 1 1 গুণ করলে 1, আর 1 1 গুণ করলে 1, 1 1 কেটে দাও, সমান 1 হয়ে গেল। তাহলে 2-এর অনন্যক কত হলো? 2 মানে এইটা, এর অনন্যক উল্টোটা, 1-এর 2। বোঝা গেল? অর্থাৎ 2 মানে 2-এর 1, এর অনন্যক হবে এর উল্টো, 1-এর 2। পরিষ্কার বোঝা গেল? 3-এর অনন্যক কত হবে? কত হবে? সিম্পলি 3 মানে 3-এর 1, এর অনন্যক হবে 1-এর 3। কারণ কাটাকাটি করে দেখো, এটা গুণ করে কাটাকাটি করে দেখো, 1 বেরোচ্ছে। 2-এর 3-এর কত হবে? 2-এর 3-এর অনন্যক হবে, যদি আমি উল্টে লিখি, এটাকে উল্টে দিই, যদি লবটাকে হর করে দিই, হরটাকে লব করে দিই, 3-এর 2। এবার দেখো কাটাকাটি চলে যাচ্ছে, সমান 1। বোঝা গেল? 6-এর 7-এর কত হবে? 7/6 সিম্পলি, কারণ যদি কাটাকাটি করি কত পাবো? 1। তাহলে কোনো সংখ্যার অনন্যক তার উল্টো সংখ্যাটা। 11-এর 45-এর অনন্যক কত হবে? 45-এর 11। 572-এর 693 কত হবে? 693-এর 572। বোঝা গেল? কারণ দুটো সংখ্যাকে যদি, মানে এই সংখ্যাটা তোমার চেয়েছিল, তাহলে যদি আমি এই সংখ্যাটাকে এর সঙ্গে গুণ করি,
তাহলে কেটে যাচ্ছে, 1 চলে আসছে। দুটো সংখ্যার গুণফল 1 হতে হবে, তাহলে অনন্য। তোমরা নিজেরা কয়েকটা করো তো, 593 অনন্য কত হবে? নেক্সট 472-এর 11। আচ্ছা, তারপরে করো 73-এর 17। এই তিনটে সংখ্যার অনন্য বার করে নাও। আরেকটা দিচ্ছি 15 অনন্য কত? আচ্ছা, 99-এর অনন্য কত? ভগ্নাংশের ভাগ খুব সহজ জিনিস, শুধু কনসেপ্টের জন্য এটা বলছি। ভাগ মানে আমরা প্রথমেই সহজে আমরা কি যেটা করব সেটা হচ্ছে সময় বাঁচানো আমাদের ব্যাপার, তার সঙ্গে কনসেপ্ট আমাদেরকে শিখতে হবে। তো ভাগ, একটা উদাহরণ দিচ্ছি, 2-এর 7 ভাজিত 1-এর 11। সিম্পল নিয়মে আমরা ভাগ করব কি, তোমাকে যদি বলতো 5 ভাজিত বা 25 ভাজিত 5, কি করতে? 25কে লবে লিখতে, 5কে হরে লিখতে, এটা ভাজ্য এটা ভাজক, অথবা এইভাবে করতে 25 ভাজিত 5 এইভাবে করতে। ঠিক আছে, এইভাবে করলে সময় লাগবে, বা যদি বড় ভাগ দিত সেই ক্ষেত্রে সময় লাগতো। ওই জন্য সহজ করে আমরা এইভাবে করে কাটাকাটি করে দেবো। ঠিক আছে, লবহরকে কেটে দেবো, কেটে ছোট আকারে নিয়ে চলে আসবো। আচ্ছা, এইভাবে করতাম আমরা। এইটাও এইভাবে করতে পারি। দেখো 2-এর 7 সমান ভাজিত, এটা লব, এটা আমি লবে রাখবো ভাজ্যটাকে, আর ভাজকটাকে নিচে রাখবো হরে, 1-এর 11। একটা রুল আছে এখানে, ফার্স্ট ইন্টু ফোর্থ লবে লিখব। এটা ফার্স্ট 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা, 4 নম্বর সংখ্যা, এইভাবে ফার্স্ট ইন্টু ফোর্থ হয়। তো ফার্স্ট সংখ্যা 2 ইন্টু ফোর্থ 11, আর সেকেন্ড ইন্টু থার্ড 7 ইন্টু 1। ঠিক আছে, এটা রুল। ফার্স্ট ইন্টু ফোর্থ লবে থাকবে, আর সেকেন্ড ইন্টু থার্ড এটা হচ্ছে হরে থাকবে। এইভাবে আমরা করব। এবার আর তো ভাগের নিয়মে নেই, এবারে গুণের নিয়মে চলে এসছে। কাটাকাটি করা যাবে কি? যাবে না, লবে হরে। তাহলে গুণের নিয়মে 2 11 22, 7 11 77, সরি 7 1 7, 22-এর 7 হবে এটার ভাগফল। এইভাবে আমরা করলাম। আর একটু সহজে এটা করা যাবে। কিভাবে করব? আমরা জানি গুণের উল্টো ভাগ। এখানে দেখো, ভাজ্যটাকে যা আছে রেখে দেবো 2-এর 7, ভাজকটাকে আমরা গুণ চিহ্ন দিলে ভাজকটা উল্টে যাবে, 11-র 1 হয়ে যাবে, অর্থাৎ অনন্যক হয়ে যাবে ওটা। ঠিক আছে, এবার তোমরা কাটাকাটি করা যাবে কি? যাচ্ছে না এখানে, তাহলে 22-এর 7 বসিয়ে দাও, লবে লবে গুণ করো, হরে হরে গুণ করো, বসিয়ে দাও। এই গেল কনসেপ্ট। আমরা তাহলে এইগুলোকে কিভাবে করব? এই পদ্ধতিতে করব নাকি এইভাবে করে নেব? কোনটা? এই পদ্ধতিতে করতে গেলে পরপর তোমাকে সাজাতে হবে। একটা করে দেখাচ্ছি, 5-এর 11 বাই 85-র 121। কী করবো এবারে? ফার্স্ট ইন্টু ফোর্থ লবে বসাবো, 5 ইন্টু 121, হরে বসাবো 11 ইন্টু 85। এবার কাটাকাটি করো, 11 11 121। এর জন্য তোমাদেরকে স্কোয়ার শিখতে হবে, অবশ্যই পরবর্তী ক্লাসে শেখাবো। আর 5 17 85, 5 17 85 কত হলো? লবে রইল 11, হরে থাকলো 17। এইভাবে আমরা করতে পারি, কিন্তু আর একটু সময় বাঁচিয়ে আমরা করতে পারবো। কি বললাম? 5-এর 11 লিখলাম, এটাকে উল্টে দেব গুণ করে, গুণিত 121-এর 85। তাহলে আমাকে এই স্টেপটা করতে হচ্ছে না, এই যে এইটা লিখলাম এটা লিখতে হচ্ছে না। এবার তুমি কাটাকাটি করো, 11 11 121, 5 17 85 সমান 11 17 বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে এইটা কিভাবে আমরা করব? কোনো কিছু জটিল নয়, একদম সিম্পল জিনিস। 8 8 মানে কি আছে? 8 সমান লিখতে পারি 8/1 হলো। এবার এটাকে গুণ করলে কি হবে? যদি গুণ চিহ্ন দিই এটা উল্টে যাবে, 5 উপরে উঠে যাবে, 86 নিচে নেমে যাবে। হয়ে গেল। এবার তোমরা করে দাও। কত দিয়ে কাটবে? এটা 2 দিয়ে কেটে দেখি, 2 4 8, 2 4 8, 2 3 43। তাহলে কত হবে? 4 5, আর কাটাকাটি যাচ্ছে না, দেখো করে দেখো, 4 5 20, 43 1 43। এই হলো ভাগফল। এটা আমরা করব। কি করব তাহলে? এটা যদি করি 5-এর 10, আমরা সহজ পদ্ধতিতে করবো, এইভাবে তোমরা করে দেখতে পারো। 5-এর 10 গুণিত 25-এর 105 হলো। তাহলে এবার কাটাকাটি করে দিই আমরা। 5 দিয়ে কাটি, 5 1 5, 5 2 10। ঠিক আছে,
আবার এটা 5 দিয়ে 5 5 25, 5 21 105 হলো। কত হলো তাহলে? আর কোনো কাটাকাটি যাচ্ছে না, 5-এর সঙ্গে লবে লবে গুণ করব, 5 একে 5, 21 2 42, এইটা হলো ভাগফল। তাহলে আমরা ভাগটাকে লেন্দি না করে একটু সহজ পদ্ধতিতে করলাম, কি স্কিপ করলাম, স্কিপ করে গুণের আকারে আনলাম এবং ভাজ্যটাকে উল্টিয়ে দিলাম, সরি ভাজকটাকে। এক্ষেত্রে এটা ভাজ্য, এটা ভাজক, ভাজকটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে কাটাকাটি করে আরো সহজে করে দিলাম। এই গেল ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। এর আগে করলাম দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, তার আগে আমরা করেছি সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ। যা কিছু কনসেপ্ট এখানে ছিল সেটা দেওয়ার চেষ্টা করেছি। ক্লাস ফলো করো এবং আগের যে প্রিভিয়াস ক্লাসগুলো, যারা এই ক্লাসটা হয়তো নতুন দেখছো অনেকে আছে, তারা আগের ক্লাসগুলো ফলো করো। আমি টোটাল 10টা ক্লাস বলেছি, 10টা ক্লাস হয়তো হবে না, 4টা ক্লাস, আর হয়তো 3-4টে ক্লাস হবে, টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং হ্যাঁ, বীজগণিতের কনসেপ্টের ক্লাস একটা দেবো, একবারে মানে চলরাশি থেকে আরম্ভ করে ধ্রুবক রাশি সমস্ত কিছু, বীজগণিতের সমীকরণ গঠন থেকে আরম্ভ করে স্কোয়ারের সূত্র, কিউবের সূত্র, যা কিছু আছে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব। ক্লাস তোমরা সঙ্গে থাকো, ফলো করো, আশা করি ইমপ্রুভমেন্ট হবে।